This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিএএ এবং এসআইআর সুসংবাদ, সমস্ত প্রশ্নের উত্তর, ভয় নেই, সত্য জানুন। অর্থাৎ আপনারা অনেকেই অনেক দিন ধরে অনেক রকম কোশ্চেন করছেন, কিন্তু আমি কোনো রকম রিপ্লাই দেইনি। তো আপনাদের বলেছিলাম যে ভিডিও বানিয়ে কিন্তু আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে দেবো। তেমনই আজকে কিন্তু টোটাল 61টা পেজের কিন্তু প্রশ্ন উত্তর তুলে নিয়েছি। অর্থাৎ বুঝতে পারছেন একটা পেজে 3-4টে করে কোশ্চেন রয়েছে, অর্থাৎ 100+ কিন্তু আপনারা দেখবেন এখানে কোশ্চেনের উত্তর কিন্তু রয়েছে। আশা করি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখে নেন, তাহলে এই যে সিএএ এবং এসআইআর নিয়ে যত রকমের কোশ্চেন রয়েছে সমস্ত কোশ্চেনের উত্তর কিন্তু আপনারা পেয়ে যাবেন, এবং পুনরায় আপনাদের কিন্তু আর কোনো রকম কোশ্চেন করতে হবে না বা কমেন্টে কিন্তু আপনার কোনো কিছু জানতে হবে না, কারণ এই ভিডিওতে টোটাল কিন্তু সব কিছু থাকবে। অর্থাৎ বুঝতেই পারছেন টোটাল কিন্তু 66টা পেজের স্ক্রিনশট। আমি খুব ফটাকসে আপনাদের উত্তর দেবো, বেশি একটা সময় নেব না। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আমরা চলে যাব কোথায়? প্রথমেই আমরা চলে যাব যে পেজগুলো আমি আপনাদের জন্য মানে কমেন্টগুলো আমি তুলে নিয়েছি, সেই পেজগুলো এখানে দেখতে পাচ্ছেন। টোটাল কিন্তু 66 আইটেম রয়েছে, আর প্রত্যেকটা দেখুন দুটো একটা এইভাবে কিন্তু কোশ্চেন রয়েছে, কোনোটাতে কিন্তু 4টে-5টেও রয়েছে। তো দেখুন এখানে প্রথমে যে কোশ্চেনটা রয়েছে সেটা আমরা নিয়ে নেব আপনাদের সুবিধার্থে। আমি এটাকে একদম জুম করে নিচ্ছি, বড় করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার করে বলা হয়েছে কে কমেন্ট করছে, ছবিসহ আপনারা দেখতে পাচ্ছেন। তাই আমি প্রত্যেকের নাম আর উল্লেখ করব না, শুধুমাত্র আমি সরাসরি কোশ্চেনে চলে যাব, নাহলে অনেক বড় কিন্তু ভিডিও হয়ে যাবে। তো যাই হোক, প্রথমে যে কোশ্চেন করা হয়েছে সেটা হচ্ছে, দাদা এক পরিবারের সকলে কি সিএতে আবেদন করতে হবে নাকি পরিবার প্রধান আবেদন করলে হবে? বিস্তারিত আলোচনা করবেন। দেখুন এই যে ব্যক্তির কোশ্চেন সেটা হচ্ছে যে সিএতে আবেদন প্রত্যেককে আলাদা আলাদাভাবে করতে হবে কিনা, পরিবারের একজন করলেই হয়ে যাবে কিনা, যে পরিবারে যে প্রধান থাকবে সে। দেখুন এই সিএ ব্যাপারটা ইন্ডিভিজুয়াল ব্যাপার, অর্থাৎ প্রত্যেককে আবেদন করতে হবে। আপনাদের বাড়িতে যদি 5 জন থাকে তাহলে 5 জনকে আবেদন করতে হবে, একজন থাকলে একজনকে আবেদন করতে হবে, 2 জন থাকলে 2 জনকে আবেদন করতে হবে। আশা করি আপনারা এটা বুঝে গেছেন। দ্বিতীয় কোশ্চেনে আমরা চলে যাব, কে করেছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বলছে পূর্ব মেদিনীপুরের জেলা কোথা, অর্থাৎ এখানে বলছে যে এই যে হিন্দুত্বের সার্টিফিকেট সেটা পূর্ব মেদিনীপুর জেলায় কোথায় দেওয়া হচ্ছে। আপনাদের আমি বলে দিই, এই হিন্দুত্বের সার্টিফিকেট কোন জেলায় কোথায় দিচ্ছে অ্যাড্রেস সহ কিন্তু আমি অলরেডি পোস্ট করেছি ওয়েবসাইটে। আমাদের যে রাইটার রয়েছে প্রতিনিয়ত কিন্তু আপডেট দেয়, অর্থাৎ ধরুন মেদিনীপুরে কোথায় দিচ্ছে সেটা আপডেট করে দিল, বাঁকুড়াতে জানতে পারলো সেটা আপডেট দিয়ে দিল, মালদাতে জানতে পারলো সেটা আপডেট দিয়ে দিল। তো আপনাদের অবশ্যই আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে ক্লিক করে আপনারা ওই পোস্টটা দেখবেন যে হিন্দুত্বের সার্টিফিকেট কোন জেলায় কোথায় কিন্তু দেওয়া হচ্ছে। তাহলে বারবার আপনাদের এরকম কমেন্ট করতে হবে না, আপনারা সরাসরি ওই লিঙ্কে ক্লিক করুন বা ওয়েবসাইটে ওই পোস্টটাতে ভিজিট করবেন। যদি কোনো আপডেট থাকে তাহলে ওখানে নিচে পরপর অ্যাড হতে থাকবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। পরবর্তী কোশ্চেন করা হয়েছে, যদি কেউ নাবালক অবস্থায় আসে সে ক্ষেত্রে কি হবে, তার তো বাংলাদেশের কোনো ডকুমেন্ট নেই। দেখুন কেউ যদি নাবালক অবস্থায় বাংলাদেশ থেকে ভারতে এসে থাকে, তাহলে তার ডকুমেন্টস না থাকলেও তার বাবা, তার দাদু, তাদের যে পূর্বপুরুষের কারো তো ডকুমেন্টস রয়েছে, সেই ডকুমেন্টস দিয়ে কিন্তু সিএতে আবেদন করা যাবে। তারপরে যদি আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বলছে যে আমার বালুরঘাট বাড়ি, ওখানকার জমির, আচ্ছা ওখানকার জমির বাড়ির দলিল আছে, কিন্তু আমি দিল্লি আসি, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক সব কিছু দিল্লিতে এসে আমি কি বালুরঘাট থেকে সিএতে আবেদন করতে পারবো জানাবেন। আচ্ছা এটা বলতে চেয়েছে যে বালুরঘাটে বাড়ি, ওখানকার মানে বাড়ির যে দলিল সেটা কিন্তু রয়েছে, এবং বর্তমানে তিনি দিল্লিতে রয়েছেন, এবং দিল্লিতে আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এগুলো সব কিছু কিন্তু বানিয়েছে। হ্যাঁ, আপনার যে দলিল সেটা দেখতে হবে যে আপনার যে ক্রাইটেরিয়া বলছে বা কাট অফ ডেট বলছে সেটা ফুলফিল করছে কিনা। অর্থাৎ যদি 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে আপনি ঢুকেছেন সেটার প্রুফ করে, তাহলে অবশ্যই আপনি আবেদন করতে পারবেন। তারপরে কি বলেছে, দাদা বালুরঘাট কবে থেকে শুরু হবে প্লিজ জানাবেন। অর্থাৎ এই যে সিএ সেটা মানে অলরেডি বালুরঘাটে হয়ে গেছে ক্যাম্প, আপনি হয়তো জানেন না, তো সেক্ষেত্রে আবারও যখন হবে আপনারা একটু খোঁজ নিয়ে করে নেবেন। যাই হোক, পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। পরবর্তী কোশ্চেন এখানে করা হয়েছে, দাদা ভাই আমি তো মালদা ডিস্ট্রিক্ট থেকে দেখছি, একটু জানাবেন আমরা কোথা থেকে পাবো এই সার্টিফিকেটটা, অর্থাৎ হিন্দুত্বের সার্টিফিকেট কথা বলা হয়েছে। তো আমি আপনাদের আবারও বলছি যে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, ওই লিঙ্কে ক্লিক করবেন, একটা পোস্ট খুলে যাবে আমাদের ওয়েবসাইটে, সেখানে দেখবেন পরপর জেলা ভিত্তিক কিন্তু দেওয়া রয়েছে যে কোথা থেকে কিন্তু হিন্দুত্বের যে সার্টিফিকেট সেটা কিন্তু দেওয়া হচ্ছে। তো আপনারা যদি দেখেন যে বর্তমানে 3টে ডিস্ট্রিক্টের লেখা রয়েছে, তো এমন নয় যে 3টে ডিস্ট্রিক্টেরই থাকবে, কারণ আমাদের যে রাইটার রয়েছে প্রতিনিয়ত কিন্তু সেখানে আপডেট দিতে থাকে। ধরুন আজকে মালদার জানতে পারলাম যে এখানে কিন্তু দিচ্ছে, সেক্ষেত্রে দেখবেন 3টা ছিল প্রথমত, তারপর 4টা হয়ে যাবে, এভাবে কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টের অ্যাড হতে থাকবে। আপনারা অবশ্যই সেই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, বা আপনারা গুগলে
নর্মালি ইয়োবং লিখে সার্চ করতে পারেন এবং এই যে এই পোস্ট রয়েছে এই ব্যানারটায় আপনারা পাবেন হিন্দুত্বের সার্টিফিকেট কোন জেলায় কোথায় দিচ্ছে দেখুন, ওখানে ক্লিক করে আপনারা কিন্তু বিস্তারিত দেখতে পারেন। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। পরবর্তী কোশ্চেন এখানে করা হয়েছে দক্ষিণ দিনাজপুর শুধু, অর্থাৎ সিএ যে নাগরিকত্বের সার্টিফিকেট সেটা কোথায় দেওয়া হচ্ছে দক্ষিণ দিনাজপুরের। আমি আপনাদের যেটা বললাম ডেসক্রিপশন বঙ্কের লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করে সরাসরি আপনারা দেখে নিতে পারেন। তারপরে যদি আমরা দেখি এখানে কোশ্চেন করা হয়েছে ন্যাশনাল আইডি পেতে হলে 1971 সালের আগের পেপার লাগবে। তো দেখুন ন্যাশনাল আইডি পেতে হলে 1971 সালের আগের পেপার লাগবে এটা কিন্তু বলা হয়নি, কেননা এখানে আমরা পরিষ্কার দেখেছি যে এসআইয়ের বর্তমানে যদি হয় এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন ভোটার ভেরিফিকেশন যেটাকে আমরা বলছি, সেই ভোটার ভেরিফিকেশন সম্পন্ন হলে তারপরে কিন্তু এনপিআর হবে, অর্থাৎ ন্যাশনাল পপুলেশন যে রেজিস্টার রয়েছে সেটা যদি সম্পূর্ণ হয় অর্থাৎ জনগণনা যদি সম্পূর্ণ হয় তারপরে কিন্তু দেখবেন আপনাদের জন্য এই সিটিজেন কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড কিন্তু দেওয়া হবে। সেটার জন্য 1971 সালের আগের কোনো পেপার লাগবে তেমন কোনো কিন্তু বলা নেই, অর্থাৎ আপনাদের এনপিআর উপরে ভিত্তি করে কিন্তু আপনাদের এই সিটিজেন কার্ড দেওয়া হবে। সেক্ষেত্রে 1971-এর কোনো এখানে ভ্যালু নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। পরবর্তী কোশ্চেন করা হয়েছে 14 সালের পরের হিন্দুরা এখন কি করবে একবার বলুন, কারণ তারা তো আতঙ্কিত। আচ্ছা, এখানে বলতে চেয়েছে যে সিএর যে কাট অফ ডেট রয়েছে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যেসব হিন্দু পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে এসেছেন তারা কিন্তু অবশ্যই এখানে সিএতে আবেদন করতে পারবেন, কিন্তু পরে যারা এসেছে তারা তো পারবে না। তো তাদের কি করণীয়? দেখুন তাদের একটা উপায় আমি অলরেডি বলেছি যে লং টার্ম ভিসা অর্থাৎ এলটিপি ভিসা আপনারা অ্যাপ্লাই করে আপনারা কিন্তু রেসিডেন্ট হতে পারেন। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। সিএতে কোনো মতো কিন্তু আবেদন করতে পারবেন না 2014 সালের পরে আসলে। পরবর্তীতে যদি কোনো আপডেট আনা হয় যে 2014 সালের পরে যারা এসেছে তারাও সিএতে আবেদন করতে পারবে, তখন আমি আপনাদের জন্য আবারও ভিডিও বানিয়ে দেবো। তারপরে যদি আমরা দেখি পরবর্তী কোশ্চেন এখানে করা হয়েছে এতে অনেক জটিল সমস্যা মিটবে বলে আশা করা যায় না। কিতে? এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রয়েছে, সিটিজেন্স অফ ইন্ডিয়া অর্থাৎ এই যে ন্যাশনাল আইডি কার্ড রয়েছে এটা মানে কীভাবে দেওয়া হবে, এটার যে সমস্যা মিটবে না বলছে, এটাতে অবশ্যই সমস্যা মিটবে। আপনারা সময়ের সাথে সাথে দেখবেন সমস্ত কিছুই কিন্তু ঠিকঠাকভাবে আধার কার্ডের মতো কিন্তু এই ন্যাশনাল আইডি কার্ডের ডুপ্লিকেট বানাতে পারবে না। আপনারা যখন সময় হবে তখন কিন্তু বুঝতে পারবেন, কারণ মানুষ একবার দুবার তিনবার ভুল করে কতবার আর ভুল করবে। তো এবার এই যে ন্যাশনাল আইডি কার্ড এটা কিন্তু একদম ভালো মতো প্রথমত এসআইআর দিয়ে ভেরিফাই, তারপরে এনপিআর দিয়ে ভেরিফাই, তারপরে কিন্তু আপনাকে এই কার্ড প্রোভাইড করা হবে। অর্থাৎ দুটো কিন্তু এক্সাম আপনাকে পাস করতে হবে, তারপরে আপনি কিন্তু মেরিটে আসবেন। আশা করি আপনি বুঝতে পারছেন। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। পরবর্তী এখানে কোশ্চেন করা হয়েছে আমাদের কাছে বাংলাদেশের কোনো ডকুমেন্ট নেই আর আনাও সম্ভব নয়, তাহলে আমাদের করণীয় কি? অর্থাৎ এই ব্যক্তি বলতে চেয়েছে তারা বাংলাদেশ থেকে যখন আসে সেই দেশের কোনো ডকুমেন্টস আনতে পারেনি। এরকম ম্যাক্সিমাম মানুষের কাছে কিন্তু রয়েছে যে যারা কিন্তু বাংলাদেশের কোনো ডকুমেন্টস নেই তাদের কাছে, তারা আনতেও পারবেন না। ধরুন আপনাদের ওখানে আত্মীয় আছে তাদের কাছে রয়েছে, সেক্ষেত্রে আপনারা ধরুন আনতে পারবেন না, তাহলে আপনাদের করণীয় কি বা আপনারা কি করবেন এটাই কিন্তু এখানে বলা হয়েছে। তো দেখুন এখানে পরিষ্কার করে আমরা সিএ নিয়ম যদি বলি তাহলে সিএ নিয়মে বলেছে আপনি যে দেশ থেকেই আসুন না কেন, অর্থাৎ যে দেশ থেকে হলে আবার ভুল, 3টে দেশ শুধুমাত্র বলেছে, আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ। এই 3 দেশ থেকে যদি আপনি ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে আসেন, আপনি যদি হিন্দু, পার্সি, শিখ, বৌদ্ধ, জৈন এরকম যদি টোটাল 6টা সম্প্রদায়ের মধ্যে পড়েন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবার আগের দেশের যদি ডকুমেন্টস না থাকে তাহলে আপনারা এখন বর্তমানে সিএতে আবেদন করতে পারবেন না, কিন্তু পরবর্তীতে যদি কোনো ডিক্লারেশন বা এফিডেভিটের মাধ্যমে আবেদন করা যায় আমি কিন্তু আপনাদের জন্য ভিডিও বানিয়ে জানাবো। অবশ্যই তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে এনেবল করে রাখবেন, যখনই আমি ওই ভিডিও বানাবো সেটার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। তারপরে পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। পরবর্তী কোশ্চেন এখানে করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হিন্দুত্বের সার্টিফিকেট আপনারা কোথায় পেবেন সেটা তো বলেছে, বেহালা আশেপাশে কোথায় আছে, অর্থাৎ সিএ ক্যাম্প। এটা কিন্তু মানে এমন নয় যে মানে ডিস্ট্রিক্ট ওয়াইজ একদম প্রত্যেক জায়গায় হবে, মানে বলছে তো হবে কিন্তু কোথায় কোথায় হবে এটা কিন্তু কোনো লিস্ট নেই, এটা কিন্তু আপনাদের খোঁজ রাখতে হবে। যেসব মানে বিজেপির যে নেতামন্ত্রীরা রয়েছে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, তারা কিন্তু ভালো এটা জানবে যে কবে কোথায় কিন্তু এই সিএ ক্যাম্প হতে চলেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই। পরবর্তী এখানে কোশ্চেন করা হয়েছে যে হুগলি ডিস্ট্রিক্ট কোথায় দেওয়া হচ্ছে, অর্থাৎ এই যে হিন্দুত্বের সার্টিফিকেট এটা হুগলি ডিস্ট্রিক্টের কোথায় দেওয়া হচ্ছে। তো আমি আপনাদের বলে দিই, আবারও ডেসক্রিপশনে আমি আপনাদের যেতে বলবো, লিঙ্কে ক্লিক করলে আপনারা এই হিন্দুত্বের সার্টিফিকেট লিস্ট কিন্তু পেয়ে যাবেন। যদি হুগলি ডিস্ট্রিক্টের কোথাও দেওয়া হয় এই মুহূর্তে তাহলে সেটার কিন্তু অ্যাড্রেস আপনারা পেয়ে যাবেন, সাথে কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু কিন্তু ডিটেলসে আপনারা অ্যাড্রেস পেয়ে যাবেন। পরবর্তী কোশ্চেন এখানে দেখতে পাচ্ছেন টোটাল 4টে কোশ্চেন রয়েছে। প্রথম কোশ্চেন আমরা তুলে নেব। প্রথম বলছে আসামের মতো অবস্থা করবে, আসামের হিন্দুগুলোকে আগে নাগরিক বানান তাহলে বুঝবো, সুকান্ত সত্য বলছে। দেখুন আপনি যদি রোহিঙ্গা অবৈধ অনুপ্রবেশকারী আপনি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা বিশ্বাস করুন আর
না করুন, আপনাদের কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করবেই। এটা আজকে হোক, কালকে বা পরশু আপনি কথাটা লিখে রাখুন, কোথাও মিলিয়ে মানে আমার ভয়েসটা রেকর্ড করে রাখুন, বা আপনি যেখানে রাখুন, দেখবেন আস্তে আস্তে আপনারা দেখতেই পাচ্ছেন গুজরাট থেকে নয়, আর অন্যান্য সমস্ত জায়গা থেকেই কিন্তু এই রোহিঙ্গা বাংলাদেশিদের ধরে ধরে কিন্তু পুশব্যাক করা হচ্ছে। ইতিমধ্যে মোটামুটি 4,500 উপরে কিন্তু আমাদের লাস্ট আপডেট ছিল যে মানুষকে কিন্তু পাঠিয়ে দিয়েছে, পুশব্যাক করেছে যারা মানে অবৈধ রোহিঙ্গা রয়েছে। তারপরে দ্বিতীয় কোশ্চেন কি করেছে, সিএ সম্পর্কে সুন্দরভাবে উপস্থাপনের জন্য স্যারকে অবেশ কৃতজ্ঞতা। হ্যাঁ, একদম এরকম মানে সুন্দর করে উপস্থাপন করেছে, আমিও দেখেছি। তো তারপরে যদি আমরা দেখি যে বাংলাদেশি অনেক পরিবারের কোনো ডকুমেন্ট নেই, এদের বাংলাদেশ পাঠালে মৃত্যু ছাড়া কোনো উপায় নেই, সংখ্যালঘু মুসলমানের সাথে ভিন্ন ধর্মের মানুষ বাঁচে না, এখানে উদাহরণ পাকিস্তান, আফগানিস্তান, ইরান। আচ্ছা আচ্ছা, হ্যাঁ একদম ঠিক কথা বলেছে যে যারা যেখানে সংখ্যালঘু তাদের কিন্তু অনেকটাই কষ্টকর সেখানে বেঁচে থাকা। তো সেজন্যই কিন্তু এখানে বলেছে যে যদি এই বাংলাদেশি অনেক পরিবার রয়েছে যাদের কোনো ডকুমেন্ট নেই, তাদের যদি ধরে বেঁধে পাঠানো হয় ওই বাংলাদেশে, তাহলে কিন্তু তাদের মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। তো এক্ষেত্রে সরকার কি ডিসিশন নেবে, যে যারা হিন্দু রয়েছে তাদের কোনো হিন্দুত্বের সার্টিফিকেটের মাধ্যমে আবেদন করতে দেবে কিনা, এরকম কোনো আপডেট যদি থাকে আমি পরবর্তীতে আপনাদের জন্য ভিডিও কিন্তু বানাবো। কারণ আমরা হোম মিনিস্টার বলুন আর আপনারা মানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি রয়েছেন অমিত শাহ, তিনি কিন্তু বারংবার বলেছেন যে যারা হিন্দু রয়েছেন তাদের কিন্তু ভারতে থাকার অধিকার রয়েছে। তো এটা মুখে বলছে, কিন্তু কোনো রকম ধরুন সিএ নিয়ম অনুযায়ী কিন্তু তারা সিটিজেন পাচ্ছে না বা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারছে না। তো মুখে বললেই তো সব কিছু হবে না, সেটা সার্কুলারে নোটিফিকেশনে প্রকাশ করতে হবে যে যারা হিন্দু রয়েছে, যে 6টি সম্প্রদায়ের কথা বলা হয়েছে তাদের কিন্তু ভারতে অধিকার রয়েছে, বা হিন্দুস্তান তাদের অধিকার, মানে ভারতবর্ষ তাদের অধিকার, সেটা কিন্তু যদি সার্কুলার দিয়ে তৈরি করা হয় তাহলে কিন্তু হবে। এবার মুখে বললেই সব কিছু কিন্তু হয়ে যায় না, কারণ নিয়ম কিন্তু এক কথা বলছে আর মুখে কিন্তু আরেক কথা হচ্ছে। যাই হোক, পরবর্তীতে এরকম আপডেট আমরা দেখব। তারপর যে কোশ্চেন করা হয়েছে, বাংলার টাকা আটকে রেখেছে বিজেপি, এই সুকান্ত মজুমদার 100 দিনের টাকা আবাস যোজনার টাকা বাংলার মানুষকে কষ্ট দিচ্ছে। আচ্ছা, এখানে আমি একটা আপনাদের কথা মানে ক্রিটিসাইজ করতে যাব এই লোকটার, কারণ এই যে বলেছে যে বিজেপি এই সুকান্ত মজুমদার 100 দিনের টাকা আটকে রেখেছে, আপনারা হয়তো সকলেই জানেন যে 100 দিনের টাকার যে কারচুপি বা বলতে পারেন এই যে ভুল তথ্য দিয়ে মানুষ মানে 100 দিনের কাজের টাকা নিয়েছে, সব থেকে বেশি ভুয়ো তথ্য কোথায়? আমাদের ওয়েস্ট বাংলায়, মানে ওয়েস্ট বেঙ্গলে, অর্থাৎ আমাদের পশ্চিমবাংলায়। সেক্ষেত্রে কিন্তু এই টাকাটা যে আটকে রেখেছে এই সুকান্ত মজুমদার বা অন্য কেউ বা বিজেপি আটকে রাখেনি, যেখান থেকে আটকানো সেখান থেকে আটকে দিয়েছে। কারণ আপনারা ভুয়োভাবে সমস্ত কিছু এত কারচুপি করবেন, সেক্ষেত্রে টাকা দেবে না, এটাই স্বাভাবিক। শুধুমাত্র যে এই 100 দিনের কাজের ক্ষেত্রে কারচুপি হয়েছে ওয়েস্ট বেঙ্গলে এমন নয়, আপনারা যেদিকে তাকাবেন সেই দিকে কিন্তু আপনারা দেখতে পাবেন একটার পর একটা কিন্তু কারচুপি হয়েছে, বা একটার পর একটা কিন্তু এরকম দুর্নীতি কিন্তু হয়েছে। সেই এসএসসি থেকে শুরু করে আপনারা যেখানে যাবেন, গ্রুপ ডি গ্রুপ সি থেকে ধরে একদম লো লেভেল যেগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু কারচুপি হয়েছে। আপনারা হয়তো সকলে জানেন, এখানে নতুন করে বলার কিছু নেই। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। এখানে করা হয়েছে উত্তর দিনাজপুর কোথায় দেওয়া হয়, উত্তর দিনাজপুরের হিন্দুত্বের সার্টিফিকেট কোথায় দেওয়া হয় সেটা নিয়ে আপডেট আপনারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করে পেয়ে যাবেন। দক্ষিণ দিনাজপুর আর যেটা উত্তর দিনাজপুর সমস্ত ডিস্ট্রিক্টের আপনারা পেয়ে যাবেন। আমি এটাকে আবার স্কিপ করছি। পরবর্তী কোশ্চেনে আমরা চলে আসলাম। পরবর্তী বলছে ভারতে যারা আছে সবাই আমরা ভারতীয়। আচ্ছা, ভারতে যারা রয়েছে সবাই ভারতীয়, আপনার কাছে ডকুমেন্টস থাক না থাক, আপনি উড়ে এসে জুড়ে বসেছেন আপনি ভারতীয়, এটা কিন্তু ভুল, একদমই না। আপনারা সিএর মাধ্যমে যারা আবেদন করে নাগরিকত্ব পাচ্ছেন তারা বৈধ ভারতীয়, যারা অলরেডি নাগরিক রয়েছে তারা তো ভারতীয়ই, কিন্তু বাকি অনেক এমন রয়েছে যারা কিন্তু মানে কি বলবো ঢাকা দিয়ে চুপচাপ বসে রয়েছে, তারা কিন্তু ভারতীয় নয়, তাদেরকেই কিন্তু ধরে ধরে বের করা হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এসআইআর হয়ে গেলে দেখবেন কতগুলো কিন্তু এরকম ছুপে যে রয়েছে, মানে লুকিয়ে রয়েছে, সেগুলো ধরা পড়বে। যাই হোক, পরবর্তী কোশ্চেন বলা হয়েছে সারা বাংলায় সিএ চালু করুন, এইটা আমার অনুরোধ। অবশ্যই সিএ তো চালু হয়ে গেছে, শুধুমাত্র আপনারা যারা আবেদন করে নাগরিকত্ব নিতে চান তারা কিন্তু নিতে পারেন। বিজেপিকে অনেকবার ভোট দিয়েছি, বাট বাংলাদেশের হিন্দু এর 2014 পর যারা এসেছে তারা সিটিজেনশিপ না পেলে বিজেপিকে আর ভোট দেব না। অর্থাৎ এখানে এই ব্যক্তি বলতে চেয়েছে যে 2014 সালের পরে যারা এসেছে তাদের যদি না দেওয়া হয় সিটিজেনশিপ তাহলে আর বিজেপিকে ভোট দেবো না। তো দেখুন এখানে মানে প্রথমত কাট অফ ডেট 2014 সালের 31 ডিসেম্বর রয়েছে, কিন্তু আমরা যদি দেখি হোম মিনিস্টার তিনি কিন্তু বলেছেন যে যারা হিন্দু রয়েছেন তাদের কিন্তু ভারতে তাদের অধিকার রয়েছে। এবার ডকুমেন্টস না থাকলে সেটার উপর কিভাবে নাগরিকত্ব দেওয়া হবে, এটাই কিন্তু ক্রিটিক্যাল বিষয়। যে সিএ সার্টিফিকেট যদি আপনাদের পেতে হয় তাহলে কি হিন্দুত্বের সার্টিফিকেট যথেষ্ট হবে, বা রেসিডেন্ট বা কোনো মানে ধর্মীয় গুরু যদি লিখে দেয় যে আপনি এই ধর্ম থেকে বিলং করছেন সেক্ষেত্রে কি দিয়ে দিবে, সেটাই হচ্ছে ক্রিটিক্যাল অনেকটাই। কারণ আপনারা হয়তো সকলেই জানেন অনেক এমন মুসলিম রয়েছে যারা কিন্তু হিন্দু নাম নিয়ে তারা কিন্তু সার্টিফিকেট নেওয়ার চেষ্টা করবে
এবং ভারতে কিন্তু থাকার চেষ্টা করবে। তো সেক্ষেত্রে এই যে শনাক্তকরণ এটাই কিন্তু অনেক ডিফিকাল্ট, যার জন্য কিন্তু একটু সময় লাগবে। কী হবে পরবর্তী আপডেট আপনাদের জানাবো। পরবর্তীতে 2014 সালের পরে যারা ভারতে আসছে তাদের যদি কোনো রকম নাগরিকত্বের জন্য আবেদনের সুযোগ দেওয়া হয় তাহলে কিন্তু সেটা নিয়েও ভিডিও বানিয়ে দেবো। সের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করে রাখবেন। যখনই আমি ওই ভিডিও বানাবো সেটার নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। পরবর্তী কোশ্চেন এখানে, আমরা 40 বছর ধরে বসবাস করছি কিন্তু বাংলাদেশে কোনো ডকুমেন্ট নেই, তাহলে তো আমরা নাগরিকত্ব পাবো না, আইনের মারপ্যাচে পড়ে গেছি। একদমই না। আপনারা 40 বছর ধরে বসবাস করেন মানে অবশ্যই আপনাদের কাছে ডকুমেন্টস কিছু না কিছু রয়েছে। আপনারা যে এসেছেন 2014 সালের 31শে ডিসেম্বরের আগে, সেটার তো অবশ্যই প্রুফ হবে। এবং বাংলাদেশের কোনো ডকুমেন্টস নেই, এটা একটা প্রবলেম, যেটা ম্যাক্সিমাম মানুষের প্রবলেম। আশা করা যাচ্ছে ম্যাক্সিমাম 90% মানুষের যদি এটাই প্রবলেম হয় যে বাংলাদেশের ডকুমেন্ট নেই, সেক্ষেত্রে অল্টারনেটিভ কিছু উপায় কিন্তু বের করা হলেও হতে পারে। এটা কিন্তু সম্ভাব্য, হতেও পারে নাও হতে পারে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে আরও একটা কোশ্চেন করা হয়েছে, সেটা হচ্ছে 14 সালের পরে কি হবে। 14 সালের পরে কি হবে সেটার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে থাকুন, পরবর্তী আপডেট আসলে আপনাদের জানাবো। তারপরে যে কোশ্চেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন, হিন্দুত্বের জন্য আলাদা ডকুমেন্ট এবং মুসলিমদের জন্য আলাদা ডকুমেন্টস লাগবে। তো দেখুন, এই যে সিএএ আইন রয়েছে, এই আইনটা কিন্তু কোনোভাবেই মুসলিমদের জন্য নয়, অর্থাৎ মুসলিমদের কোনোভাবেই কিন্তু নাগরিকত্ব দেবে না। কেননা এখানে পরিষ্কার করে বলেছে যে যেসব হিন্দুরা বা টোটাল কিন্তু 6টা সম্প্রদায় রয়েছে যারা কিন্তু পাকিস্তান, আফগানিস্তান এবং কিন্তু মানে বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে এসেছে, তাদেরকেই শুধুমাত্র ডকুমেন্টসের ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু তাদের নাগরিকত্ব দেওয়া হবে। তো এখানে মুসলিমদের জন্য আলাদা ডকুমেন্ট এটার কোনো কথাই আসে না, কারণ মুসলিমদের নাগরিকত্ব কিন্তু দিবেই না। আপনারা হয়তো সকলেই জানেন 1947 সালের পরে যখন এখানে যত মুসলিমরা এসেছে বাংলাদেশ থেকে বা এই যে রিসেন্ট যারা এসেছে তাদের কিন্তু ফেরত যেতেই হবে, কারণ এই দেশটা কিন্তু ভাগ হয়েছিল আপনারা জানেন ধর্মের ভিত্তিতে। সেক্ষেত্রে যখন ভাগ হয়ে যায় তারপরে কিন্তু কেউ নতুন করে এখানে আর আসতে পারে না। কারা আসতে পারে? শুধুমাত্র এই 6টা সম্প্রদায় আসতে পারে, তাও শুধুমাত্র 3টে দেশ থেকে, আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ। আশা করি আপনারা বুঝতে পারছেন। ক্লিয়ার না হলে আপনারা আরেকবার বলবেন, আমি কিন্তু আপনাদের আবারও কোশ্চেনের উত্তর দিয়ে দেবো। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। মানে এখানে এই আইনটা, সিএ যে আইনটা রয়েছে, এটা শুধুমাত্র হিন্দুদের জন্য, পার্সিদের জন্য, খ্রিস্টানদের জন্য, জৈনদের জন্য, বুদ্ধিদের জন্য, শুধুমাত্র হিন্দু সম্প্রদায় যারা রয়েছে, টোটাল 6টা সম্প্রদায় রয়েছে তাদের জন্য। কোনোভাবে মুসলিমদের জন্য আলাদা ডকুমেন্ট বা মুসলিমদের কিন্তু এই আইনের মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাবো। এখানে করা হয়েছে যে এই নাগরিকত্ব কার্ড চালু করতে হিন্দুত্বের সার্টিফিকেট, মানে এটা হয়তো নদিয়া লিখছে শুধুমাত্র। তো হিন্দুত্বের সার্টিফিকেট কোথায় পাওয়া যায় নদিয়ার, এটা কিন্তু অলরেডি আমি মানে লিস্ট করে দিয়েছি, বা ওয়েবসাইটে আমাদের রাইটার কিন্তু নদিয়ার কোথায় কোথায় দেওয়া হচ্ছে, 2-3 জায়গায় দেওয়া হচ্ছে নদিয়ায়, সেটা কিন্তু মানে ইসে করে দিয়েছি, আমরা অ্যাড করে দিয়েছি। নদিয়ার খুব সম্ভবত রাধাকৃষ্ণ মন্দিরে দেওয়া হচ্ছে, মানে কিছু একটা মন্দির ছিল, মানে জগন্নাথ মন্দির, ঠিক জগন্নাথ মন্দিরে দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু আপনারা যেতে পারেন। তো আপনারা অ্যাড্রেসটা একটু দেখে নেবেন, ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করে সেই পোস্টটা ওপেন করে আপনারা ডিটেলসে দেখে নেবেন। পরবর্তী কোশ্চেন যদি আমরা দেখি, এখানে করা হয়েছে, দাদা যারা রাজ্যের বাইরে আছে তাদের বাড়ির লোক কি তাদের হয়ে তাদের বাড়ির থেকে তাদের ছাড়া আবেদন করতে পারবে কি না। এখানে দেখুন, যেহেতু ব্যাপারটা ইন্ডিভিজুয়ালি থাকে, আপনাকে অবশ্যই ভেরিফিকেশনের জন্য নিজেকে প্রেজেন্ট থাকতে হবে। তো সেক্ষেত্রে আপনি দূর থেকে আবেদনটা করে দিতে পারবেন অনলাইনে, কিন্তু আপনার যে সার্টিফিকেট সেটা কিন্তু আপনারা পাবেন না। কারণ আপনার এই ক্যারেক্টার সার্টিফিকেট পেতে গেলে আপনাকে নিজেকে যেতে হবে, বা যদি আপনাদের খুব পরিচিত হয় যে লোকটা সার্টিফিকেট দেবে, সেক্ষেত্রে হয়তো আপনি না আসলেও দিয়ে দেবে। কিন্তু যখন এই সিএ ভেরিফিকেশন হবে তখন তো আপনাকে যেতেই হবে। তো সেক্ষেত্রে আপনি অনলাইনে আবেদন করে দিতে পারবেন, কিন্তু বাকি কাজগুলো সম্পূর্ণ হবে না। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু আসতেই হবে বাড়িতে। তারপরে যদি আমরা দেখি পরবর্তী কোশ্চেন, দাদা শিলিগুড়িতে কবে হবে সিএ ক্যাম্প? শিলিগুড়িতে কবে হবে আপনারা কিন্তু অবশ্যই যেটা আমি বলেছি যে যারা বিজেপির নেতামন্ত্রী রয়েছে তাদের সাথে একটু কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। বুথ যারা মানে বুথ লেভেলে যারা থাকে তারাও কিন্তু এই খবরটা জানে যে কবে কোথায় বসবে। তাছাড়া যখন আপনাদের এলাকায় বসবে আপনারা জানতেই পারবেন, তখন সেই দিনকেও কিন্তু করতে পারেন। যদি এরকম কোনো লিস্ট দিয়ে দিত যে সিএ ক্যাম্প কোন ডিস্ট্রিক্টে কবে হবে, তাহলে আমি কিন্তু আপনাদের জন্য সেটাও একটা সুন্দর করে পিডিএফের মাধ্যমে দিয়ে দিতাম, বা আপনাদের কিন্তু ভিডিও বানিয়ে বলে দিতাম। কিন্তু সেরকম দেওয়া হয়নি, যার জন্য কিন্তু বলা যাচ্ছে না, হুটহাট করে কোথাও হয়ে যাচ্ছে, যার জন্য আপনাদের কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। যখনই কোথায় হবে তখন কিন্তু সেখানে আপনাকে করে নিতে হবে। এবার এমন নয় যে শিলিগুড়িতে হচ্ছে আপনাকে শিলিগুড়িতে করতে হবে। যদি মনে করুন যে আপনার আশেপাশে ডিস্ট্রিক্টে কোথাও শুনতে পেয়েছেন হচ্ছে, সেখানে গিয়ে কিন্তু আপনারা করতে পারেন। তারপরে যদি আমরা দেখি, এখানে সিএ অ্যাপ্লাই করলে নাকি অনেক সুযোগ সুবিধা থেকে বাদ দিয়ে দেবে এবং আর একটা গোষ্ঠী টাইপের করে দেবে, যাতে তুমি কোনো সরকারি সুযোগ সুবিধা পাবে না।
দেখুন এমন কোনো ব্যাপার নেই বা এমন কোনো কোথাও বলা নেই, সেজন্য আগ বাড়িয়ে আমরা কিছু বলতে পারবো না। সি এর মাধ্যমে আপনি নাগরিকত্ব পেয়েছেন মানে একটা ভারতীয় নাগরিক বর্তমানে যা সুবিধা পায় সি এর মাধ্যমে যারা নাগরিকত্ব পাবে তারাও কিন্তু সেইটাই পাবে। এবার এখানে যদি কোনো রকম এমন থাকতো নোটিফিকেশন উল্লেখ থাকতো যে সি এর মাধ্যমে যারা নাগরিকত্ব পাবে তারা হাল্ফ ইন্ডিয়ান বা অর্ধেক ইন্ডিয়ান নাগরিক, অর্ধেক সুবিধা পাবে, এমন কিন্তু বলা নেই। আপনি একজন ভ্যালিড নাগরিক সি এর মাধ্যমে, তো সেক্ষেত্রে আপনি সমস্ত সুযোগ সুবিধাই কিন্তু পাবেন। এবার এগুলো আপনারা কোথা থেকে পান আমরা জানি না, যদি আপনারা কোনো মানে অথেন্টিক কোনো সোর্স থাকে যে আপনি কোথা থেকে এটা পেয়েছেন বা কোনো সার্কুলারে আপনি পেয়েছেন, অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন, সেটা নিয়েও আমি ডিটেলস ভিডিও বানিয়ে দেবো। পরবর্তী কোশ্চেন আমরা এখানে দেখতে পাচ্ছি জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম এখানে বলেছে। আর এখানে বলেছে দাদা এভাবে নাগরিক হয়ে কি ছেলে মেয়ে স্কুলে পড়ানো বা বাড়ি করা যাবে? হ্যাঁ একদম করা যাবে, কারণ সিএ এর মাধ্যমে সিএ দেখুন আইনটা কেন করেছে, আইনটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 কেন করেছে, যে এই যে 1955 সালের সিটিজেনশিপ অ্যাক্ট ছিল ওটাকে মডিফাই করে এখানে আনা হয়েছে এবং এখানে পরিষ্কার বলেছে যে কাট অফ ডেটটা বাড়ানো হয়েছে, যে 2014 সালের 31শে ডিসেম্বর অবধি যেসব হিন্দু পার্সি শিখ জৈন বুদ্ধিস্ট এরকম টোটাল 6টা সম্প্রদায় যারা রয়েছে, যারা পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে এসেছে, তারাই কিন্তু এখানে সিএর মাধ্যমে আবেদন করে নাগরিকত্ব পাবে এবং নাগরিকত্ব পাওয়ার পরে সমস্ত কিছু সুবিধা পাবে, স্কুল থেকে ধরে ভাতা থেকে ধরে বাড়ি করা, জমি কেনা, যা যা একটা ভারতীয় পায় সমস্ত কিছুই কিন্তু পাবে। অর্থাৎ আপনি বৈধ নাগরিক হয়ে যাবেন ভারতের, সেক্ষেত্রে সমস্ত সুযোগ সুবিধা আপনি কিন্তু পাবেন। পরবর্তী কোশ্চেন যদি আমরা দেখি, এখানে বলেছে যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই তাদের নাগরিক প্রমাণ করতে হবে, বিষয়টি বোধগম্য হলো না, একটু বুঝিয়ে দেবেন। অর্থাৎ ধরুন আপনার বাবা মায়ের কারোর নাম কিন্তু 2002 সালের ভোটার লিস্টে নেই, তো সেক্ষেত্রে আপনি যে 11টা ডকুমেন্টস বিহারের ক্ষেত্রে দিয়েছে, আমাদের বাংলার জন্য হয়তো তেমনই দিবে, তো সেগুলো ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দিতে হবে। এবার ধরুন যে কোনো একটা ডকুমেন্ট আপনি দিলেন, কিন্তু সেই ডকুমেন্টটা যে সত্যি ভ্যালিড না ইনভ্যালিড সেটা কীভাবে প্রুভ হবে, বা আপনি যে ভারতীয় নাগরিক সেটা ডকুমেন্টসটা যে রয়েছে, অনেক তো বাংলাদেশিরাও সেই ডকুমেন্টস বানিয়ে রেখেছে তাই না, তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। যে ধরুন আপনি একটা আধার কার্ড দিলেন, সেক্ষেত্রে আধার কার্ড তো গ্রহণযোগ্য নয় আপনারা জানেন, বা এমন কোনো ডকুমেন্ট দিলেন যেটার মাধ্যমে আপনার ভোটার ভেরিফিকেশন করতে যান, কিন্তু যে ডকুমেন্টটা দিলেন সেটা কি আদৌ বৈধ, সেটা কিন্তু বলা হয়েছে। যাদের 2002 সালের লিস্টে নাম নেই কোনো প্রবলেম নেই, আরও 11টা ডকুমেন্ট বিহারের ক্ষেত্রে দিয়েছে, আমাদের বাংলার ক্ষেত্রেও আশা করা যাচ্ছে সেরকমই দিবে, তো সেগুলো দিয়ে কিন্তু আপনারা ভেরিফিকেশন করতে পারবেন। কিন্তু দেখতে হবে সেই ডকুমেন্টসগুলো যেন ভ্যালিডভাবে তৈরি করা হয়, টাকা পয়সা দিয়ে কারচুপি করে যেন তৈরি না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার নাগরিকত্বের প্রমাণও দিতে হবে। এটা নিয়ে আমার ডিটেলস ভিডিও রয়েছে যে কত সাল থেকে কত সালে আসলে কী কী ডকুমেন্টস লাগবে। আপনারা জানেন যে যারা 1987 সালের আগে রয়েছে তাদের একটাই ডকুমেন্টস লাগবে, আর যারা 2002 সাল অবধি রয়েছে তাদের 2টো ডকুমেন্টস লাগবে, এবং 2002 সালের পরে যারা রয়েছে তাদের কিন্তু 3টে ডকুমেন্টস লাগবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব কী করা হয়েছে। পরবর্তী কোশ্চেন এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন যে কেন 14 পরে যারা গিয়েছে তাদের কি হবে দাদা, কেউ কি নিজের দেশ ছেড়ে যেতে চায়, ঠেলায় পড়লেই কি যায়, না পড়লে কি যায়, আচ্ছা সরি ঠিক আছে, এখানে বলতে চেয়েছে যে 2014 সালের পরে যারা গিয়েছে তাদের কি প্রবলেম বা তাদের কেন দেওয়া হবে না, কেউ তো আর এখন মানে আনন্দে আসছে না, প্রবলেম হয়েছে বলে আসছে, এটা কিন্তু একদম সঠিক কথা। যে অনেকেই অনেক দিন ধরে ওখানে ছিলেন, অনেকেই বলেন যে আপনার 2014 সালের মধ্যে কেন আসলেন না, তাহলে আবেদন করতে পারতেন, তখন হয়তো ঠিক ছিল, ঠিকঠাক চলছিল, অত বেশি কিছু হয়নি, কিন্তু এখন দেখছেন যে থাকতে থাকতে খুব প্রবলেম হচ্ছে, আর সহ্য হচ্ছে না, আর থাকা যাচ্ছে না এত অত্যাচার, তো সেক্ষেত্রে এখন আসতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনাদের কি হবে, বা আপনারা ঠেলায় পড়েই আসছেন, তো এখানে লং টার্ম ভিসার মাধ্যমে কিন্তু আপনারা থাকতে পারবেন। আপনারা ভারতের নাগরিক হবেন না সি এর মাধ্যমে যেটা পাচ্ছে, কিন্তু আপনারা এখানে রেসিডেন্ট হয়ে থাকতে পারেন। এবার এমন যদি ফিউচারে কখনো করা হয় যে যেসব ব্যক্তিরা এই লং টার্ম ভিসার মাধ্যমে কম করে 10 বছর ভারতে রয়েছে এবং তারা কিন্তু এই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে, মানে কোন আইনে ধরুন সিএ 2019 রয়েছে, সেক্ষেত্রে ধরুন পরে আবার সিএ 2030 হলো বা কিছু হলো, এরকম আপডেট মডিফাই হতে পারে, তো এটা বলা যাচ্ছে না, সম্ভাব্য, কিন্তু এরকম হওয়ার চান্সেস ম্যাক্সিমাম রয়েছে, আপনারা হয়তো বুঝতে পারছেন। পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব। পরবর্তী কোশ্চেন কী করা হয়েছে সেটা যদি আমরা দেখি, দেশকে বাঁচাতে হলে একটু অসুবিধা ভোগ করতে হবে। অর্থাৎ আমি আপনাদের একটা ভিডিওতে বলেছিলাম যে এই যে এসআইআর হচ্ছে, এটা একটা অনেকেই ভাবছেন খালি ঝামেলা, খালি ডকুমেন্ট ভেরিফিকেশন, এই ভেরিফিকেশন ওই ভেরিফিকেশন, আধার কার্ড ভেরিফাই করো, এই ভেরিফাই করো, এত ঝামেলা। তো দেখুন দেশে এত রোহিঙ্গা ভরে গেছে, এত অবৈধ অনুপ্রবেশকারী ঢুকে গেছে, আমাদের দেশকে বাঁচাতে হলে তাহলে অবশ্যই কিন্তু আপনাদের একটু অসুবিধা ভোগ করতেই হবে, কারণ আপনারা যদি এই এসআইআর মাধ্যমে ভোটার লিস্টটা চকচকে করে নেন, তাহলে কিন্তু আপনার মতবাদ, আপনি যাকে ভোট দিতে যান সেই জায়গায় কিন্তু ওয়েটটা পড়বে। এবার আপনি ধরুন এ নাম্বারে ভোট দিতে যান, কিন্তু এমন রোহিঙ্গা, এমন অনুপ্রবেশকারী রয়েছে, এত
ভোটার রয়েছে যারা কিন্তু আপনার এগেনস্টে 10টা ভোট মেরে দেবে। তো সেক্ষেত্রে আপনাদের বা আমাদের যে ভারতীয় নাগরিকদের যে একটা মতামত সেটা কিন্তু লঙ্ঘন হচ্ছে বা সেটার কিন্তু কোনো ভ্যালু বা ওয়েট থাকছে না। পরিবর্তন হয়ে কি হয়ে যাচ্ছে, যারা রোহিঙ্গা এসেছে তাদের ভোটের মতামত কিন্তু ঠিক রেজাল্টে বেরোয় যাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন, এর থেকে ডিপলি আর আমি কিছু বললাম না। তারপরে যদি আমরা দেখি পরবর্তী কোশ্চিন, যে আমরা নদিয়াতে বাস করি, আমার 2001-এর লিস্টে নাম আছে, 2002-তে নাই, তো কি করতে হবে? আবার 1955-তে যখন 12 কার্ড দিয়েছিল, 12 কার্ড বুঝলাম না দিয়েছিল, ওইটা ও আছে, 1983-র মাধ্যমিক সার্টিফিকেট আছে, এখন কি করলে সিএতে আবেদন করতে পারবো? অবশ্যই আপনি আবেদন করতে পারবেন। এখানে 2002 সালের ভোটার লিস্টে আপনার নাম আছে কি না সেটা নিয়ে কিন্তু আপনার সিএর সাথে কোনো প্রবলেম হচ্ছে না। এখানে দেখুন, যাদের 2001 সালের লিস্টে নাম রয়েছে, 2002 সালের লিস্টে নাম নেই, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভোটার ভেরিফিকেশনটা হবে না। কারণ 2001 সাল অবধি আপনার ভোটার কার্ডটা বৈধ ছিল, কিন্তু 2002 সালে আপনার নাম ওঠেনি মানে আপনারটা অবৈধ হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা এটা ভোটার ভেরিফিকেশন করতে পারবেন না। আর যদি আপনি বলেন সিএর কথা, সেক্ষেত্রে 1955 সালের আপনাদের কার্ড রয়েছে, 1983 সালের আপনার মাধ্যমিক সার্টিফিকেট রয়েছে, তো সেগুলো দিয়ে তো প্রমাণ হচ্ছেই যে আপনি 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করেছেন, তাহলে সেটা দিয়ে আপনি অবশ্যই আবেদন করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব। এখানে করা হয়েছে যে আমরা সবাই 2013 সালে আসি, ছেলে 2014 সালের মাধ্যমিক সার্টিফিকেট আছে, বাবার 2015 সালে আধার কার্ড আছে, বাবা নামে আবেদন। অর্থাৎ এখানে আমি আপনাদের বলবো, এই যে 13 আর 14 বলেছেন, এরা কিন্তু এলিজিবল রয়েছে আবেদন করার জন্য, এবং 2015 সালে যেটা রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে না। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। এখানে করা হয়েছে, দাদা তোমার সাথে কন্ট্যাক্ট কী করে করব? আচ্ছা, অনেকেই বলেন যে কিভাবে আপনার সাথে একটু আলোচনা করব। দেখুন, ফোনের মাধ্যমে আলোচনা করা সম্ভব নয়, কেননা আপনারা অনেকজন রয়েছেন, একটু 1 মিনিট করে কথা বললেও কিন্তু কথা শেষ হবে না। যার জন্য কিন্তু আমি আপনাদের জন্য টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ এগুলো কিন্তু খুলেছি। আপনারা সেখানে জয়েন হয়ে কোশ্চেন করতে পারেন, উত্তর পেয়ে যান। এবং সেখানে সুবিধা কী হয়, আপনার কোশ্চেনের সাথে অনেকের কোশ্চেন কিন্তু মিলে যায়, তো সেক্ষেত্রে তারাও উত্তরটা পেয়ে যায়। এটা হলো ফার্স্ট প্রসেস। দ্বিতীয় প্রসেস হচ্ছে, আপনারা কমেন্টে যে আপনাদের কোশ্চেন করেন, আমি ভিডিও বানিয়ে রিপ্লাই দিই। 2 নম্বর প্রসেস। 3 নম্বর, যদি আপনারা দেখেন আমাদের যে ওয়েবসাইট রয়েছে, আমি আপনাদের যদি আমাদের ওয়েবসাইট দেখাই, পরবর্তীতে আমি নেক্সট পরে দেখাচ্ছি আপনাদের ওয়েবসাইটটা, ধরুন এখনই দেখিয়ে দিই। আমাদের যে ওয়েবসাইট রয়েছে, আমি যদি এখানে সার্চ করি ইয়োবং, তাহলে আপনারা দেখবেন আমাদের ওয়েবসাইট খুলে যাবে। এই দেখতে পাচ্ছেন আমাদের সবার উপরে চলে আসছি এবং লেটেস্ট নিউজ, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন যে আমাদের ওয়েবসাইট ওপেন হলো। এবার এখানেও কিন্তু আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কীভাবে করবেন আমি আপনাদের দেখিয়ে দিই। একটু নিচের দিকে আমরা যাব। নিচের দিকে গেলে সবার শেষে দেখুন এখানে কতগুলো জিনিস রয়েছে, ক্যাটাগরি রয়েছে, কুইক লিঙ্কস রয়েছে, সোশ্যাল লিঙ্ক রয়েছে, আওয়ার সাইট রয়েছে। তো এখানে এই কুইক লিঙ্কসের এখানে নিচে দেখুন অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, এই কন্ট্যাক্ট আস পেজে আপনাকে ক্লিক করতে হবে। কন্ট্যাক্ট আস পেজে আপনি ক্লিক করবেন, এরকম অ্যাড আসবে, অ্যাডটাকে কেটে দেবেন। দেখবেন এখানে একটা রয়েছে ইমেল আইডি, দেখতে পাচ্ছেন ইমেল আইডি রয়েছে। এই ইমেল আইডিতে আপনারা কিন্তু আপনাদের যা কোশ্চেন রয়েছে সেটা করবেন, তাহলে খুব দ্রুত কিন্তু আপনারা রিপ্লাই পাবেন। কারণ আমি সহ আমার টিম কিন্তু, আমাদের যে রাইটার রয়েছে তারাও কিন্তু এটা রিপ্লাই দেয়। অর্থাৎ আপনি ধরুন সিএ নিয়ে কোনো কোশ্চেন করেছেন, এসআই নিয়ে কোনো কোশ্চেন করেছেন, যে দেখবে কোশ্চেনটা সেই কিন্তু উত্তরটা দিয়ে দেবে। অর্থাৎ 10 মিনিটের মধ্যে রিপ্লাই কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এভাবেই কিন্তু আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কেউ যদি বলেন ফোনে কথা বলতে, সেটা সম্ভব নয়, কারণ আমার এই চ্যানেল ছাড়াও আমার অন্যান্য কাজ থাকে, সেক্ষেত্রে আমি আপনাদের এতটা সময় দিতে পারবো না। আপনারা যদি বেশি কিছু জানতে চান, তাহলে যে কোনো অ্যাডভোকেটের সাথে কিন্তু যোগাযোগ করে আপনারা ডিটেলসে আপনাদের সব কিছু জানতে পারেন। তাছাড়া কিন্তু আমি আপনাদের সমস্ত কিছু কমেন্টের নিয়ে বা আপনাদের কোশ্চেন উত্তর নিয়ে ভিডিও বানাতে থাকি। আশা করি আপনাদের কোনো কোশ্চেন থাকবে না। আপনারা খুব যদি তাড়াতাড়ি রিপ্লাই পেতে চান, মেল করবেন, আর না হলে হোয়াটসঅ্যাপ গ্রুপে বা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সেখানেও কোশ্চেন করবেন। আপনাদের রিপ্লাই তো পেয়ে যাচ্ছেন, সে ফোনে কথা বলতে হবে ভয়েসে, এমন তো নেই, তাই না? আপনাদের উত্তর নিয়ে কথা, সে আপনি মেসেজে পান বা মেলে পান। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আচ্ছা, কীভাবে আমার সাথে কন্ট্যাক্ট করবেন সেটা কিন্তু বুঝিয়ে দিলাম আপনাদের। এবার আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। এখানে বলা হচ্ছে যে নদিয়া এবং কোচবিহারে কোথায় হিন্দুত্বের সার্টিফিকেট দেওয়া হচ্ছে। তো আমি আপনাদের আবারও বলবো, আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন, বা আপনাদের সুবিধাতে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়েছি, সেখানে ক্লিক করেও দেখতে পারেন। তারপরে এখানে আরেকটা কোশ্চেন করেছে, যারা পূর্ব পাকিস্তান থেকে 1965 সালে পরিবার সহ জমি বাড়ি বিনিময় সূত্রে ভারতে এসেছে এবং রেজিস্ট্রেড দলিল আছে, তাদের মধ্যে
কেউ পাকিস্তানে জন্মগ্রহণ করেন, আচ্ছা আচ্ছা, কেউ পাকিস্তানে জন্মগ্রহণ করেন, আবার তাকে কি সিলেকশন করতে হবে? মানে ঠিকই আছে, আপনি যেটা বলতে চেয়েছেন যে ধরুন এত সালে আপনারা সপরিবারে পাকিস্তান থেকে চলে এসেছেন, কেউ পাকিস্তানেই জন্মগ্রহণ করেছেন। তো দেখুন, এই যে আপনি এসেছেন, অবশ্যই আপনি কিন্তু নাগরিকত্ব পাবেন। আপনি যদি 1965-তে না আসে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যেও আসতেন, তাহলেও আপনারা পেতেন। আবার আপনার কাছে দলিল অ্যাভেলেবল রয়েছে, সেক্ষেত্রে তো প্রবলেমই নেই, আপনি কিন্তু ইজিলি আপনি সিএতে আবেদন করে নাগরিকত্ব পেতে পারবেন। আর অবশ্যই কিন্তু আপনাকে যে 6টা সম্প্রদায় রয়েছে সেই 6টা সম্প্রদায়কে মানে বিলং করতে হবে, অর্থাৎ হিন্দু, পার্সি, জৈন, খ্রিস্টান, এইসব মানে ধর্ম থেকে কিন্তু বিলং করতে হবে, তাহলেই আপনারা আবেদন করতে পারবেন। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। আরে দাদা, সিএ কি? এটা তো আপনি বিগত কয়েক মাস ধরে বলে যাচ্ছেন, এক রেডিও আর কত বাজিয়ে ভিউজ নেবেন, এবার একটু বাদ দিন ব্যাপারটা, পারলে কাজের ভিডিও দিন, নয়তো বন্ধ করুন এই রেডিও। আপনার কি মুখ ব্যথা হয় না এ কথা বারবার বলতে? হ্যাঁ, আমিও ভাবছি যে সিএ দিয়ে ভিউজ কামিয়ে নিচ্ছি, এত টাকা হয়ে যাচ্ছে, তো এগুলো বাদ দিয়ে পলিটিক্সে চলে যায়, কারণ পলিটিক্সে কিন্তু প্রচুর ভিউ হয়। আপনারা জানেন সিএতে যা ভিউ হচ্ছে বা নর্মাল ভিউতে যা ভিউ হয় তার থেকে অনেক বেশি ভিউ কিন্তু কারেন্ট যেগুলো নিউজ হয়, অর্থাৎ পলিটিক্সগত যে নিউজগুলো হয় সেগুলো কিন্তু অনেক ভিউ হয়। তাহলে আমি যদি ভিউজই কামাতে চাইতাম আর আমি যদি টাকা ইনকাম করতে চান শুধুমাত্র, তাহলে আমি পলিটিক্স নিয়েই ভিডিও বানাতাম, তাহলে আমি সিএতে পড়ে থাকতাম না। আমার মনে হয় এই ইনফরমেশনগুলো অনেকে জানেন না, অনেককে দেওয়া প্রয়োজন, অনেকে আতঙ্কিত রয়েছে, অনেকে মানে সুসাইড অবধি করতে চলে যায়, কারণ এত টেনশন। তো সেক্ষেত্রে আপনাদের যেটুকু নলেজ আমার মধ্যে আছে, বা আমি আর্টিকেলস পড়ে, বা মনে করুন আমি এই সিটিজেনশিপ নোটিফিকেশন পড়ে যা বুঝতে পারি, আপনাদের জন্য কিন্তু তুলে ধরি। তো আপনাদের যদি মনে হয় যে এক রেডিও বারবার বাজাচ্ছে, তাহলে আপনারা মানে কমেন্টে জানাবেন যে আর ভিডিও বাজাতে হবে না, যেরকম এই ব্যক্তি জানিয়েছে। তাহলে সিএ টপিকটাই নিয়ে আমি আর কোনো ভিডিও বানাবো না, আমি পলিটিক্সে চলে যাব, দেখবেন পলিটিক্সের চরম ভিউজ আসবে আর চরম ইনকামও কিন্তু হবে। তো এটুকু তো আপনি বুঝে যান যে আমি ইনকামের জন্যই শুধুমাত্র এই সিএ নিয়ে ভিডিও বানাচ্ছি না। ইনকামের জন্য হলে টোটালটাই আমার কিন্তু দেখতেন পলিটিক্সের উপরে চলে যেত। কারেন্ট মানে আপনারা তো সবাই জানেন যে ট্রেন্ডিং বলে একটা বিষয় রয়েছে, যে জিনিসটা যখন ট্রেন্ডিং চলে সেটার কিন্তু গুরুত্ব হাই। এখন যদি আমি দেখি আজকে একটা ধরুন হাইকোর্টের নির্দেশ দিল, সেটা নিয়ে যদি আমি ভিডিও বানাই, সেটা যে খাবে, এবং সেটার এগেনস্টে যদি আমি সিএ নিয়ে কোনো ভিডিও বানাই, সেটা কিন্তু ততটা খাবে না, কেননা ট্রেন্ডিং একটা জিনিস রয়েছে। আপনারা ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড এই কথাটা অনেক শুনেছেন, এটা আপনারা জানেন। তো সেক্ষেত্রে এই লোক জানি না কেন এমন কমেন্ট করেছে। তো আপনি এই রেডিওটাকে বন্ধ করতে পারেন, আমার চ্যানেলে আসবেন, আনসাবস্ক্রাইব করে আপনি কিন্তু চলে যাবেন, তাহলে দেখবেন আপনার কাছে আর এই রেডিও বাজবে না, আর আপনি অন্য কোনো সেন্টার ধরে নেবেন, সেখানে আচ্ছা মতো কিন্তু গান শুনতে পারবেন। তো যাই হোক, পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব। পরবর্তী কোশ্চেন, শিলিগুড়িতে কবে সিএ ক্যাম্প হবে জানাবেন। এটা আপনাদের আমি বললাম যে কিভাবে আপনারা জানতে পারেন যে কবে কোথায় সিএ ক্যাম্প হবে, কারণ আমি নিজেও জানি না কোথায় কবে হবে। তো আপনাদের একটু খোঁজ রাখতে হবে, কীভাবে খোঁজ রাখতে হবে সেটাও বলে দিয়েছি, অবশ্যই সেই পদ্ধতি অবলম্বন করবেন। এখানে আরেকজন কমেন্ট করছে, কেন বাংলাদেশি আপনি পুলিশের এই সব চ্যানেলের গুলোতে নজরদারি চালিয়ে বাংলাদেশি ধরা উচিত। আচ্ছা আচ্ছা, এই মানে এই কল্পনার তিনি যে মেসেজ মানে কমেন্ট করেছেন, এর রিপ্লাই দিয়েছে ইনি। কি রিপ্লাই দিয়েছে যে কেন আপনি কি বাংলাদেশি, পুলিশের এই মানে চ্যানেলগুলোতে এসে তার বাংলাদেশিকে ধরা উচিত, এটা বলছে। খুব শয়তান না। আচ্ছা যাই হোক, পরবর্তী কোশ্চেন মানে এই কোশ্চেনটার রিপ্লাই এতগুলো আসছে, দেখি কি আসছে। ভারত সরকার আইন করেছে, আপনি কি আইন বিরোধী? আচ্ছা, ভালো কোশ্চেন দিয়েছে, একদম দারুণ একটা কোশ্চেন করেছেন এই লোকটাকে। কি ট্রাম্প পুতিন, আচ্ছা আচ্ছা, নামটাও তো সেই দিয়ে রেখেছেন, একদম ডেঞ্জারাস। তারপরে যদি আমরা দেখি, এখানে ভারত সরকার এরই আইন আছে, অবৈধভাবে বসবাসকারীদের গ্রেপ্তার করে বর্ডার পার করিয়ে দেওয়া। হ্যাঁ, অবশ্যই আছে, রোহিঙ্গাদের ধরে পুশব্যাক করা। তারপরে সেই আইন তুলে নেওয়া হয়নি, সিএতে অ্যাপ্লাই করার আগেই তুলে নিয়ে বর্ডার পার করিয়ে দেওয়া সম্পূর্ণ আইনসম্মত। তো দেখুন কেন মানে সিএতে অ্যাপ্লাই করার আগে তুলে নিয়ে ফেলে দেবে, কারণ তারা যদি চায় যারা হিন্দু রয়েছে তারা সিএতে আবেদন করুক আর নাগরিকত্ব পাক, তো তারাই কেন তুলে নিয়ে ফেলে দিবে তাদেরই, যারা এই ছটা সম্প্রদায়ের বাইরে পড়বে। তারপরে যারা রোহিঙ্গা অবৈধভাবে থাকবে তাদের কিন্তু ফেলবে। হিন্দুদের, পার্সিদের, খ্রিস্টানদের, বৌদ্ধদের, তাদের তো সুযোগ দেওয়া হচ্ছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে আরেকটা রিপ্লাই, কিন্তু সেটা অনুপ্রবেশকারীদের জন্য, যেমন রোহিঙ্গা আর তাদের তাড়ানো হবে, শরণার্থীদের তাড়ানো হবে না। একদম সঠিক উত্তর যিনি বলেছেন, খুব ভালো মানে কনভারসেশন করেছেন। আর পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব, এখানে টাইম নষ্ট করলাম না। এখানে কোশ্চেন করেছে, এসআইআর করার উদ্দেশ্যই হচ্ছে বিজেপি বিরোধীদের নাম বাতিল করা, তবে রাহুল গান্ধী স্পষ্টীকরণ করেছে, প্রমাণও দিয়েছে, স্বচ্ছতা না আনলে ইলেকশন কমিশনও এবার টের পাবে। তো দেখুন, আমার যদি বৈধ নথি থাকে
তাহলে আমার ভোটার কার্ডকে বাতিল করতে পারে আমি দেখতে চাই। কারণ এখানে আপনি বলছেন বিজেপি বিরোধী, ধরুন আমি নিজে ধরুন বিজেপি বিরোধী রয়েছে, সেক্ষেত্রে আমার ভোটার কার্ডটা বাতিল করে দেবে, করে দেখাতো, কারণ আমার কাছে যথেষ্ট প্রমাণপত্র রয়েছে, আমার কাছে যা চাইবে তা আমি বের করে দিতে পারবো, সে জন্ম সার্টিফিকেট থেকে ধরে আপনি যা বলবেন সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে, তো আমারটা কীভাবে বাতিল করবে? এটা কিন্তু মানে একটা হেজ্জাতাবিম যেটা হয়, মানে কি বলবো, কি যেন বলে এটাকে মনে পড়ছে না, মানে আলাদাভাবে কথাটা বলতে চেয়েছিলাম, মনে আসছে না। তো এই যে আপনি বলছেন যে বিজেপি বিরোধী ভোট কাটবে, এটা কিন্তু নয়। দেখবেন যাদের বৈধ মানে কিছু নেই, এমন অবৈধ অনেক ভোটার রয়েছে যারা টাকার বিনিময়ে কিন্তু তাদের ভোটার কার্ড বানিয়েছেন, তাদেরগুলোই কিন্তু বাদ করার জন্য এটা করা হচ্ছে। আপনি যদি নিজে ধরুন, আপনি মানে নিজে মানে একটা নিরপেক্ষভাবে ভাবুন, আপনি না ধরুন কোনো দল না এ দলকে আপনি সাপোর্ট করছেন, না বি দলকে আপনি সাপোর্ট করছেন, দুটো দল থেকে বাইরে বেরিয়ে আসে আপনি ভাবুন যে এটা যেটা করছে এটা কেন করছে, তাহলে আপনারা সঠিক উত্তর পাবেন। কারণ এখন আপনি হয়তো টিএমসির লোক রয়েছেন, সেক্ষেত্রে আপনার বিজেপিকে মনে হচ্ছে এরা ভুল কাজ করছে, আর আপনি যদি বিজেপির লোক হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার মনে হবে যে টিএমসির লোকেরা কিন্তু ভুল কাজ করছে। এটাই কিন্তু হয়, যদি আপনি বিজেপির লোক আর টিএমসির লোক কারো লোকই না হন, মধ্যে নিউট্রালভাবে থাকেন, তাহলে কিন্তু আপনি আসল মজাটা পাবেন বা আসল কে কী করছে সেটা কিন্তু বুঝতে পারবেন। আশা করি আপনি বুঝতে পারছেন। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। পরবর্তী কোশ্চেন করা হয়েছে, কত সালের পর বাংলাদেশ থেকে ইন্ডিয়া এলে সিএতে অ্যাপ্লিকেশন করতে হবে? কত সালের পর? দেখুন, যখন থেকে ভাগ হয়েছে ভাগ হয়ে যাওয়ার পরে যতদিন থেকে আপনারা আসছেন, লাস্ট হচ্ছে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে অবধি যারা এসেছেন তারা আবেদন করতে পারবেন। এবার কত সালের পর? ধরুন এমন হয়েছে, ধরুন 1947 সালে দেশ ভাগাভাগি হয়েছে, তখন থেকেই আপনারা ধরুন মানে ভারতেই রয়েছেন, তাহলে তো সেখানে আপনার আবেদন করার দরকারই নেই, কারণ যখন ভাগ হয়েছে সেই ভাগের মতো তো আপনি ভারতেই পড়ে গেছেন, তাহলে আপনার দরকার নেই। কিন্তু যারা ভাগের সময় বাংলাদেশে পড়ে গেছে, কিন্তু বাংলাদেশ থেকে পরে আবার চলে আসছে, কখন চলে আসছে সেইটা সালটা হচ্ছে, আপনি ধরুন 1965-তে এসেছেন, আপনি ধরুন 1990-এ এসেছেন, আপনি ধরুন 2010-এ এসেছেন, আপনি ধরুন 2014-এ এসেছেন, কিন্তু লাস্ট 14 সালের 31শে ডিসেম্বর ঢুকতে হবে, তাহলেই আপনারা আবেদন করতে পারবেন। শুধুমাত্র এটাই নয় যে 2014 সালের 31শে ডিসেম্বরে ঢুকলেই আপনারা কিন্তু ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। এখানে বেশ কিছু নিয়ম রয়েছে। যখন আপনারা সিএতে আবেদন করতে যাবেন, সেখানে দেখবেন একটা জিনিস থাকে যে অবশ্যই আপনাকে কমপক্ষে 5 থেকে 7 বছর কিন্তু ভারতে বসবাস করতে হবে এই সিএতে আবেদন করতে হলে। অর্থাৎ 2014 সালের 31শে ডিসেম্বরের একদিন মানে পরে যদি আপনি ঢুকেন, আপনি তো আবেদন করতে পারছেন না, কিন্তু 31শে ডিসেম্বর 2014 সালের মধ্যে ধরুন আপনি ঢুকেছেন, আপনি ঢোকার পরে কম করে 5 থেকে 7 বছর আপনাকে থাকতে হবে ভারতে। অর্থাৎ আপনি ধরুন 14 সালে ঢুকেছেন, তাহলে আপনি 19 সালের পরে কিন্তু সিএতে আবেদন করতে পারছেন। এবং সেটাই নয়, আপনি যখন সিএ আবেদন করতে যাবেন তার লাস্ট 12 মাস অর্থাৎ প্রিভিয়াস 12 মাস অর্থাৎ পূর্ব যে 12টা মাস সেটাও কিন্তু আপনাকে ভারতেই থাকতে হবে। ধরুন আপনি 2014 সালে ভারতে ঢুকেছিলেন, কিন্তু বর্তমানে আপনার সব কিছু এখানকার ডকুমেন্টস রয়েছে, কিন্তু আপনি বাংলাদেশে রয়েছেন লাস্ট 1 বছর ধরে, তাহলে কিন্তু আপনি আবার সিএতে আবেদন করতে পারবেন না। যখন সিএতে অ্যাপ্লিকেশন করতে যান তখন কিন্তু এই কোশ্চেনগুলো থাকে, যদি এগুলো আপনি ফুলফিল করেন তাহলেই কিন্তু আপনি আবেদনের জন্য এগিয়ে যেতে পারেন। আশা করি আপনি বুঝতে পারছেন। পরবর্তী কোশ্চেন বলেছে, ঠাকুরনগর থেকেও হিন্দুত্ব সার্টিফিকেট আনতে পারো, এই দেশের ভোটার কার্ডেও হিন্দুত্বের প্রমাণ থাকে। দেখুন, হিন্দুত্বের সার্টিফিকেট বলা হয়েছে যে আপনাদের নিতে হবে। এবার আমি বেশ কিছু ভিডিও দেখেছি যে বলছে হোম ডিস্ট্রিক্ট থেকে নিতে হবে, আবার বেশ কিছু ভিডিও দেখেছি যে যেখান থেকে খুশি সেখান থেকে নিলেই কিন্তু হয়ে যাবে। তো আমার পার্সোনাল মতবাদ বা আমার নিজস্ব মতবাদ যে হোম ডিস্ট্রিক্ট থেকেই যদি আপনারা সেই যে হিন্দুত্বের সার্টিফিকেট কালেক্ট করতে পারেন সেটা কিন্তু বেশ ভালো হবে, কারণ আপনার লোকালিটিতে আপনাকে কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেট, রেসিডেন্টাল সার্টিফিকেট দেবে। আপনি যদি অন্য কোনো লোকালিটিতে যান সেখানে কিন্তু আপনাকে রেসিডেন্টাল সার্টিফিকেট বা আপনার ক্যারেক্টার সার্টিফিকেট দেবে না, কেননা সেই ব্যক্তি আপনাকে চেনে না। কিন্তু আপনার যে লোকালিটিতে রয়েছে, আপনার লোকালিটির ব্যক্তিরা আপনাকে চেনে বা যে আধিকারিক রয়েছে সে আপনাকে চেনে, সেজন্যই কিন্তু বলা হয়েছে যে হোম ডিস্ট্রিক্ট থেকে কিন্তু হিন্দুত্বের সার্টিফিকেট নিতে হবে। আশা করি পরবর্তীতে এই নিয়ে আমি ডিটেল একটা ভিডিও বানাবো যে হোম ডিস্ট্রিক্ট থেকে নিতেই হবে নাকি অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে নিলেও হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। হুগলি জেলা কোথা থেকে দিচ্ছে আপনারা ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করে দেখতে পারেন কোথা থেকে, কোন ডিস্ট্রিক্টের কোথা থেকে দিচ্ছে। এখানে একজন কোশ্চেন করেছে, জয় শ্রীরাম দাদা, জয় শ্রীরাম, জয় শ্রীরাম দাদা, বাংলাদেশের মানুষ এখন গেলে কি সিএতে আবেদন করে নাগরিকত্ব পাবে? আর বাংলাদেশ থেকে গেলে কি কি ডকুমেন্ট লাগবে জানাবেন দাদা। আচ্ছা, এখন যদি আপনারা আসেন মানে 2014 সালের পরে যারাই আসবেন, 2025 সালে আসুন আর 26-এ আসুন আর 27-এ আসুন, তারা কিন্তু সরাসরি ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য যে সিএতে আবেদন সেটা আপনারা করতে পারবেন না। আপনারা লং টার্ম ভিসা নিয়ে কিন্তু এখানে থাকতে পারবেন, 5 বছর এক্সটেন্ড এভাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই লং
লং টার্ম ভিসা কী বা এলটিভি ভিসা কী, কীভাবে আপনাদের করতে হবে, এ নিয়ে অলরেডি আমার টোটাল একটা ডিটেলস ভিডিও রয়েছে, সেটা আপনারা দেখতে পারেন। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। পরবর্তী কোশ্চেন করা হয়েছে শিলিগুড়ি মাটিগাড়া কবে বসবে সিএ ক্যাম্প। আপনারা একটু খোঁজ রাখবেন, যারা বিজেপি নেতামন্ত্রী রয়েছে তাদের সাথে যোগাযোগ করবেন, তারা কিন্তু বলে দেবে। দাদা বলছি নিজের ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করতে হবে নাকি যে কোনো ক্যাম্পে গেলেই হবে? হ্যাঁ, সিএ ক্যাম্প আপনি যেখানে খুশি সেখানেই যেতে পারেন, কারণ আবেদনটা যেহেতু অনলাইনে হবে, আপনি অ্যাড্রেসটা যখন আপনার ঠিকঠাক সিলেক্ট করছেন, আপনার লোকালিটিতে যেখানে কিন্তু এই ভেরিফিকেশনের জন্য ডাক দেবে সেখানেই আপনাকে ডাকা হবে। কিন্তু আপনি আবেদনটা বাড়িতে বসে করলেন নাকি সাইবার ক্যাফে করলেন নাকি আপনি অন্য কোনো ডিস্ট্রিক্টে গিয়ে করলেন, সেটা নিয়ে কোনো প্রবলেম কিন্তু নেই। আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তী কোশ্চেনে চলে যাব। বাংলাদেশের কোনো ডকুমেন্ট না থাকলে কি করণীয়? সেখানে চেনা জানা কেউ নেই, আনা সম্ভবও না, প্লিজ জানাবেন। দেখুন, আপাতত যদি ডকুমেন্টস না থাকে আপনারা আবেদন করতে পারছেন না, এটাই ধরে নিন। পরবর্তীতে কি আপডেট আসে, যদি কোনো রকম হিন্দুত্বের সার্টিফিকেট দিয়ে আবেদন করা যায় তাহলে কিন্তু সেটা নিয়ে আমি আপনাদের আপডেট দেবো। সেটার জন্য আপনাকে কি করতে হবে, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে এনেবল করে রাখতে হবে। যখনই ওইরকম কোনো আপডেট ভিডিও বানাবো, আপডেট দেবো, সেটার নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন করা হয়েছে 2002 সালের লিস্টে নাম আছে কিন্তু এখন কাজের জন্য দেশের বাইরে আছে, অনেক চেষ্টাতে ছুটি ম্যানেজ হচ্ছে না এখন আসার, তাহলে কি হবে? আচ্ছা, এই ব্যক্তি বলতে যাচ্ছে এই যে এসআইআর রয়েছে অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, যেটা আমরা ভোটার ভেরিফিকেশন বলছি, এই 2002 সালের লিস্টে নাম রয়েছে কিন্তু কোনো কাজের সূত্রে আপনারা হয়তো বাইরে রয়েছেন। অনেকেই বাইরে বলতে এমন নয় যে দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, কারণ ওখান থেকে আসায় যায়, কিন্তু এমন কোথাও রয়েছে যেখান থেকে ছুটি ম্যানেজ করে আসা সম্ভব নয়। ধরুন আমেরিকা রয়েছেন, যেখানে বছরে একটা ছুটি আপনাদের হয়তো পান, বা আপনি দুবাই রয়েছেন, কুয়েত রয়েছেন, সেক্ষেত্রে আপনাদের আসা অসম্ভব হচ্ছে। তো সেক্ষেত্রে এই আপনার 2002 সালের ভোটার লিস্টে যদি নাম থাকে তাহলে আপনারা কেউ না আসলে আপনার বাড়ির লোক সেটাকে ভেরিফিকেশন করতে পারবে কিনা? অবশ্যই পারবে। তাছাড়া অনলাইনেও কিন্তু প্রসেসটা থাকে, আপনারা হয়তো জানেন প্রি প্রিন্টেড কিছু কিছু জিনিস থাকবে, অর্থাৎ আপনার যে নাম এন্ট্রি হবে সেই এন্ট্রিতে দেখবেন আগে থেকে আপনার অনেক কিছু ডিটেলস লেখা থাকবে। আমি পরবর্তীতে আপনাদের দেখাবো যে অলরেডি আপনার ফর্মে কী কী কিন্তু লেখা থাকবে আর আপনাদের নিজের হাতে কী কী লিখতে হবে। তো আপনার কোনো প্রবলেম নেই, আপনারা কিন্তু আপনার যে বাড়ির লোক রয়েছে 2002 সালে যদি ভোটার লিস্টে নাম থাকে সেটা যখনই সাবমিট করবে তাহলে কিন্তু আর কোনো প্রবলেম নেই, আপনার নাম কিন্তু পরবর্তী যে 2025 সালে যে লেটেস্ট ভোটার লিস্ট বেরোবে সেখানে কিন্তু আপনার নাম চলে আসবে, সে আপনাকে আসতে হবে না। আপনি যদি ছুটি ম্যানেজ না করতে পারেন আসার কোনো প্রয়োজন নেই। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। এখানে বলা হয়েছে সবাই এমনভাবে উপস্থাপন করছে যে সব গুলিয়ে যাচ্ছে, আমার মাধ্যমিক 2002-এ, তার মানে আমার নাম 2002-এর ভোটার লিস্টে থাকবে না, বাইরে চাকরি করার সুবাদে আমার বাবা ও মায়ের নামও 2002-এর লিস্টে নেই। এবার বলুন কি ডকুমেন্ট লাগবে আমাদের জন্য? আচ্ছা, 2002 সালের ভোটার লিস্টে আপনাদের নামলেই কোনো প্রবলেম নেই, সেক্ষেত্রে আরও 11টা ডকুমেন্ট বিহারের ক্ষেত্রে দিয়েছে, আশা করা যাচ্ছে বাংলার ক্ষেত্রেও এমনই দেওয়া হবে 11টা ডকুমেন্ট, তার মধ্যে যে কোনো একটা আপনাদের দিতে হবে, তাহলেই হয়ে যাবে। 2002 সালের ভোটার লিস্টেই আপনাদের নাম থাকতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। পরবর্তী কোশ্চেন এখানে করা হয়েছে 1966, 1976, 77, 1984, 1989, 1993, 1994 সালে যে এসআইআর হয়েছিল সেই সালের এসআইআর ভোটার লিস্টের নাম দিলে গ্রহণযোগ্য হবে কি? দেখুন, এসআইআর হয়েছিল, এবার সেই এসআইআর লিস্ট মানে আপডেটেড নয়, কেননা 1984 সালের পরেও এসআইআর কিন্তু লাস্ট 2002 সালে হয়েছে। তো লাস্ট 2002 সালের এসআইআরে যদি আপনাদের নাম থাকে তাহলে কিন্তু হয়ে যাবে, আগেরগুলোতে থাকলে হবে না। ধরুন কোনো ব্যক্তির 2001 সালের ভোটার লিস্টে নাম রয়েছে কিন্তু 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, সেক্ষেত্রে কিন্তু হবে না, কারণ 2001 সালে আপনার ভোটার কার্ডটা বৈধ ছিল, কিন্তু 2002 সালে যখন ভেরিফিকেশন হয় তখন আপনার ভোটার কার্ডটা বৈধ নয়, যার জন্য কিন্তু বাদ পড়ে যায়, যার জন্যই কিন্তু আপনার 2002 সালে নাম নেই। তো সেক্ষেত্রে লেটেস্ট যেটা এসআইআর রয়েছে অর্থাৎ 2002 সাল হচ্ছে লাস্ট আমাদের পশ্চিমবাংলায় এসআইআর হয়েছিল, তো সেক্ষেত্রে এই পশ্চিমবঙ্গের লাস্ট 2002 সালের লিস্টে থাকলেই হবে, আগেরগুলোতে থাকলে কিন্তু হবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। এখানে বলছে ন্যাশনাল আইডি কার্ডের প্রথম ধাপ এসআইআর, দ্বিতীয় ধাপ এনপিআর। একদম সঠিক উত্তর, কারণ এখন কিন্তু আপনারা জানেন ন্যাশনাল আইডি কার্ড দেওয়ার চিন্তা ভাবনা করছে কেন্দ্র সরকার। তো এই ন্যাশনাল আইডি কার্ড শুধুমাত্র তারাই পাবে যারা কিন্তু এসআইআর এর মাধ্যমে তাদের নিজেকে ভেরিফিকেশন করবে এবং দ্বিতীয় ধাপে এনপিআর এ রেজিস্টার করবে, অর্থাৎ ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, জনগণনা যখন সম্পূর্ণ হবে তখন কিন্তু তারা এই কার্ড পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন যদি আমরা দেখি, যাদের 2002 সালের লিস্টে নাম নাই তারা অবৈধ, সেটা বলতে চাইছেন? একদমই না। এই 2002 সালের লিস্ট যদি নাম থাকে তাহলে সরাসরি আপনাদের ঝামেলা না নিয়ে কিন্তু নাম চলে আসছে। যদি 2002 সালে না থাকে তাহলে যে বাকি একটু ঝামেলা আপনাদের পোহাতে হবে, সেটা হচ্ছে ওই যে ডকুমেন্টসগুলো বলেছে সেই ডকুমেন্টসগুলো আপনাদের কিন্তু সাবমিট করতে হবে। তো 2002 সালের লিস্টে যদি নাম না থাকে তাহলে আপনি অবৈধ, এটা কিন্তু আমি কখনোই বলিনি। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন এখানে করা হয়েছে
তার মানে যারা বিভিন্ন জেলা থেকে এসে ঠাকুরনগর থেকে হিন্দুত্বের সার্টিফিকেট কালেক্ট করছে তাদের সার্টিফিকেট বৈধতা পাবে না, আর সেটা তো ঠাকুরবাড়ি নিশ্চয়ই জানে, সাধারণ মানুষ জানে না, তাহলে তারা অন্য জেলা থেকে আসা লোকদের সার্টিফিকেট কেন দিচ্ছে? দেখুন, এখানে প্রথমত বলা হচ্ছে যে হিন্দুত্বের সার্টিফিকেট আপনাদের হোম ডিস্ট্রিক্ট থেকে নিতে হবে। এবার হোম ডিস্ট্রিক্ট থেকে না দিয়ে যদি আপনার অন্য ডিস্ট্রিক্ট থেকে নেন, সেক্ষেত্রেও কিন্তু ওটার কিন্তু একটু ওয়েট রয়েছে, কেননা আপনার কাছে কিছু না থাকার থেকে কিছু থাকা কিন্তু ভালো। তো সেক্ষেত্রে যদি আপনারা দেখেন আপনাদের যে সার্টিফিকেট দেওয়া হচ্ছে ঠাকুরবাড়ি থেকে, এমনি এমনি কিন্তু দেওয়া হচ্ছে না, আপনাকে ভালো করে জাজ করা হচ্ছে, জাজ করেই কিন্তু দিচ্ছে। তো এমনি কোনো কারণে কিন্তু আপনাকে দিয়ে দেবে না। তো আপনি অবশ্যই হয়তো তেমন কিছু প্রুভ করতে পেরেছেন, যার জন্য কিন্তু আপনাদের সার্টিফিকেট দেওয়া হয়েছে। তো আপনারা এটা নিয়ে একবার ভেরিফিকেশনে যেতে পারেন সিএর। যদি ভেরিফিকেশন ফেলড হয়, সেক্ষেত্রে পরবর্তীতে আপনারা কিন্তু হিন্দুত্বের সার্টিফিকেট নিজের হোম ডিস্ট্রিক্ট থেকে নিতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। বলছে, দাদা আমি বাংলাদেশের সংখ্যালঘু, এখন তীর্থ ভিসা নিয়ে ভারতে আসলে এলটিভিতে আবেদন করতে পারবো? দেখুন, আপনারা যে ভিসা নিয়ে আসুন, সেই ভিসা শেষ হওয়ার আগে আগে আপনাকে এলটিভি ভিসা আবেদন করতে হবে। আর বেশ কিছু নিয়ম রয়েছে এলটিভি ভিসা আবেদন করার, সেই নিয়মগুলো ফলো করে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। তো কীভাবে আপনারা এলটিভি ভিসা আবেদন করতে পারেন? আপনাদের যদি ভিসা শেষ হয়ে যায় সেক্ষেত্রেও আপনারা কীভাবে করতে পারেন, যদি আপনাদের পাসপোর্টও এক্সপায়ার হয়ে যায় সেক্ষেত্রেও আপনারা কীভাবে করতে পারেন, সমস্ত কিছু নিয়ে আমরা অলরেডি ভিডিও রয়েছে, আপনারা আগের ভিডিওগুলো দেখে নেবেন। এলটিভি ভিসা নিয়ে যে ভিডিও রয়েছে সেটা আপনারা দেখে নেবেন। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। পরবর্তী কোশ্চেন হচ্ছে, বাঙাল হিন্দুরা ঘর পোড়া গরু, তো তাই সিন্ধুরে মেঘ দেখলেই ভয় পায়, তাই ভালো কিছু হোক তারপর মানুষগুলো বিশ্বাস হবে। জয় হিন্দ। আচ্ছা, হ্যাঁ, এটা স্বাভাবিক যে মানুষগুলো ধরুন এমন ভয় পেয়েছে বা তাদের সাথে এমন কিছু হয়েছে, আসামেও আমরা দেখেছি এতগুলো নাম বাদ পড়েছে, যার জন্য আমাদের এরকম ভয় থাকাটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে আমি আপনাদের বলি, ভয় পাওয়ার কিছু নেই। আপনারা যারা ডকুমেন্টস দিয়ে আবেদন করতে পারছেন করবেন, এসআইআরে যারা ভেরিফাই করতে পারবেন তাদের জন্য খুবই ভালো। পরবর্তীতে এনপিআর মাধ্যমে তারা কিন্তু যে সে রয়েছে ন্যাশনাল আইডি কার্ড, সেটা কিন্তু পেয়ে যাবেন। আর সেটা একবার পেয়ে গেলে আর পরবর্তীতে আর কোনো রকম প্রবলেম কিন্তু আপনাদের হবে না। পরবর্তী কোশ্চেন যদি আমরা দেখি, আমরা হাজব্যান্ড ওয়াইফ 2009 সালে প্যান কার্ড করি, বাট আমরা এখনও বাংলাদেশে আছি আর আমার ছেলে মেয়ে দুজন, ওদের ডকুমেন্ট নাই, প্লিজ বলবেন কি করা যায়? ইন্ডিয়া পার্মানেন্টলি যেতে চাই, 15 সালের জানুয়ারিতে ওদের কার্ড করেছি, এখন কি করব দাদা? আচ্ছা, আপনারা 2009 সালে হাজব্যান্ড ওয়াইফ প্যান কার্ড বানিয়েছেন, ঠিক আছে, কিন্তু আপনারা এখন বর্তমানে এখানে প্রেজেন্ট নেই, তো সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন না, কেননা লাস্ট 12 মাস আপনাকে এখানে থাকতে হবে। আর তারপরও শুধু লাস্ট 12 মাস থাকলেই হবে না, এই যে সিএতে আবেদন করার লাস্ট 12 মাস তো থাকতেই হচ্ছে, এবং সিএতে আবেদন করতে বসতে আপনাকে কম করে 5 থেকে 7 বছর কিন্তু ইন্ডিয়াতে বসবাস করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তী কোশ্চেনে যদি আমরা চলে যাই, পরবর্তী কোশ্চেন এখানে করা হয়েছে, আমার বাবা 1964 ইমিগ্রেশন করে এসেছিল, এখন আমার সিএ আবেদন করতে হবে কি? দেখুন, এখানে বলা হয়েছে ইমিগ্রেশন করে আপনি এসেছেন, আপনার কাছে যদি বৈধ পাসপোর্ট থাকে সেক্ষেত্রে আপনারা তো আবেদন করতেই পারবেন এবং আবেদন করে সার্টিফিকেটটা কালেক্ট করতেই পারবেন, অবশ্যই আপনারা করে নেবেন। তারপরে আমরা যদি দেখি, আমার 1983-তে জন্ম, আমার বাংলাদেশ থেকে এসেছি 1985 সালে বাংলাদেশ থেকে এসেছি। আচ্ছা, কিন্তু 1987 সালের আগে কোনো ডকুমেন্ট নেই। 1988 সালে জমির দলিল আছে এবং 1989 সালে স্কুলে ভর্তি হইতে সেই ডকুমেন্ট আছে। তাহলে আমরা কি সিএতে অ্যাপ্লাই করতে পারবো? একদম করতে পারবেন, কারণ আপনার 1987 সালের আগের ডকুমেন্ট লাগবে এটা কিন্তু বলেনি, বলেছে যে আপনি 2014 সালের 31 ডিসেম্বরের মধ্যে যে ঢুকেছেন সেটার আগের ডকুমেন্টস কিন্তু লাগবে। আশা করি আপনি বুঝতে পারছেন। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। যদি কারোর নাম 2002 সালের ভোটার লিস্টে নেই কিন্তু তার বাবা ও মায়ের আছে, কিন্তু জন্মসাল 1970, কোনো কাগজ নেই, পরিযায়ী শ্রমিক, তাদের কি হবে? হ্যাঁ, আপনাদের ধরুন ভোটার লিস্টে 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, কিন্তু আপনাদের বাবা মায়ের রয়েছে, তাদের জন্ম ধরুন 1970 সালের, কিন্তু কোনো বার্থ সার্টিফিকেট নেই বা জন্ম সালের প্রমাণ নেই, সেক্ষেত্রেও হয়ে যাবে, কারণ আপনাদের 2002 সালের ভোটার লিস্টটাই সমস্ত প্রমাণ, কারণ আপনাদের তখন আর কোনো ডকুমেন্ট কিন্তু লাগবে না। সেই 2002 সালের লিস্টে নাম রয়েছে মানেই আপনি ভেরিফিকেশন করেছেন বা আপনি বৈধ রয়েছেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। কতগুলো কোশ্চেন রয়েছে, শেষই হচ্ছে না। আমি তো ভাবছি এবার শেষ হবে, এখনও শেষই হয়নি, আরও জানি না কতগুলো আছে। যাই হোক, এবার আমরা দেখি কী করেছে কোশ্চেন। নদিয়ার চাকদাহে কাদের সাথে যোগাযোগ করতে হবে যদি জানাতে পারেন, ঠিকানা বা মোবাইল নম্বর, কৃতজ্ঞ থাকবো। আমি আপনাদের বলছি, ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক রয়েছে, সেখানে আপনারা ক্লিক করুন। ক্লিক করলেই দেখবেন ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু কোথায় কোথায় হিন্দুত্বের সার্টিফিকেট দেওয়া হচ্ছে, কোথায় কোথায় সিএর ক্যাম্প বসবে, সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তী কোশ্চেন করেছে, 2016-তে মাধ্যমিক দিয়েছি, 2014 সালে 9-এ পড়েছি, 2015 সালে 10-এ পড়েছি, সব ডকুমেন্ট 2015-তে যেমন অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, কি করব, কিভাবে প্রমাণ করব? দেখুন, 2014 সালে যে আপনি 9-এ পড়েছেন সেই ডকুমেন্টটা দিয়েই প্রমাণ হবে যে আপনি 2014 সালের 31 ডিসেম্বরের আগে ভারতে প্রবেশ করেছেন, বাকি ডকুমেন্টসগুলোর কোনো ভ্যালু নেই। আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব। পরবর্তী কোশ্চেন হয়েছে, খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ। এখানে 1952 সালে যারা এসেছে, 1952 সালে যারা ভারতে এসেছে,
তাদের কি সিএতে আবেদন করতে হবে? দেখুন, তারপরে আপনারা জানেন 1955 সালে সিটিজেনশিপ আইন রয়েছে, সেই আইনের অনুযায়ী যদি আপনারা পেয়ে যান তাহলে আবেদন করতে হবে না, যদি না পেয়ে যান তাহলে আবেদন করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। পরবর্তী কোশ্চেন বলা হচ্ছে এখানে এসআইয়ের ক্ষেত্রে যে এই ভোটার ভেরিফিকেশন করার জন্য যে পাসপোর্টের কথা বলা হয়েছে, সেখানে কিন্তু ভ্যালিড পাসপোর্ট বলেছে, যে আপনাদের পাসপোর্ট বৈধতা থাকতে হবে, সেটা এখানে বলছে, কিন্তু আসলে সেটা হবে না। সেটা হবে যে আপনার কাছে একটা যদি মানে পাসপোর্ট থাকে তাহলে কিন্তু হয়ে যাবে। এবার বৈধ বলতে 10 বছর পর যে ভ্যালিডিটি থাকে, এটা নিয়ে কনফিউশন রয়েছে। পরবর্তীতে আমি এটা ক্লিয়ার করে দেবো যে পাসপোর্টটা এক্সপায়ার হয়ে গেলে সেটা অ্যাকসেপ্টেড হবে কিনা। ঠিক আছে, পরবর্তীতে সেটা আমি ভিডিও বানিয়ে দেবো। তারপরে যদি আমরা এখানে দেখি 1971 সালের পরে যারা বাংলাদেশি উদ্বাস্তু 2002 সালের ভোটার লিস্টের নাম থাকলে তাকে কি নাগরিকত্বের জন্য সিএতে আবেদন করতে হবে জানতে চাই। দেখুন, আপনার 2002 সালের লিস্টে নাম এসেছে মানে আপনি অবশ্যই এই সিএর মাধ্যমে নাগরিকত্ব পেয়েছেন, বা সিএর মাধ্যমে সার্টিফিকেট কালেক্ট করেছেন, বা আপনি ভেরিফিকেশন করেছেন। কারণ না করলে আপনার 2002 সালের ভোটার লিস্টে তো নাম আসবে না। কারণ আপনারা 1971 সালের পরে যখন আসেন, এসে আপনারা নানা রকম জমি জায়গা কিনেছেন বা আপনাদের অন্যান্য স্কুলে পড়াশোনা করেছেন, সেক্ষেত্রে সেখানে আপনাদের যে 1955 সালের সিটিজেনশিপ রয়েছে এবং সেটাকে যে মানে অ্যামেন্ডমেন্টে 2004 সালে হয়, সেই অনুযায়ী হয়তো আপনারা কোনোভাবে না কোনোভাবে পেয়েছেন, ভেরিফিকেশন করেছেন, এবং তারপরেই কিন্তু আপনাদের 2002 সালের লিস্টে নাম এসেছে। আপনার যদি মনে হয় যে না, আপনারা তেমন কিছু করেননি, 2002 সালের লিস্টে নাম রয়েছে, তাহলে আপনারা কিন্তু সিএতে আবেদন করতে পারবেন এবং করে কিন্তু নাগরিকত্বের সার্টিফিকেট সেটা কিন্তু পেতে পারবেন। তারপরের কোশ্চেনে আমরা চলে যাব। পরের কোশ্চেন করা হয়েছে, ভারত সরকারকে বাংলাদেশের হিন্দুদের জমি জায়গা ঘর বাড়ি করে দিতে হবে এবং ভারতের মুসলমানদের বাংলাদেশে পাঠিয়ে দাও। এটা দেখুন, ঘটনাটা এমন নয়, মানে এটা করা সম্ভব নয়। কারণ যারা এখানে আগে থেকেই রয়েছে মুসলিম, তারা কিন্তু কখনোই বাংলাদেশি নয়, তারা এখানকারই। সেক্ষেত্রে তারা ভারতবাসী, তারা কিন্তু কখনোই বাংলাদেশে যাবে না। তো সেক্ষেত্রে এটা ভুল একটা তথ্য, এরকম কিন্তু কখনো হবে না। এটা কখন হতো? যখন দেশভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে, তখন কিন্তু একদম ছেটে সব ধর্মকে একদিকে করতে হতো। মানে ধরো হিন্দুদের একদিকে, বাংলা এবং যারা মুসলিম রয়েছে তাদের একদিকে, তাহলেই কিন্তু তখন হতো। এখন কিন্তু এটা পসিবল না। আশা করি আপনারা বুঝতে পারছেন। সরকার যদি চায় পরবর্তীতে দেখা যাবে, কিন্তু এটা আমার মনে হচ্ছে না পসিবল। তো তারপরে যদি আমরা দেখি, কোশ্চেন করা হয়েছে, আবেদনের কতদিন পর ভেরিফিকেশন হয় একটু জানাবেন। আবেদনের কতদিন পর ভেরিফিকেশন হয় সেটা আপনার এলাকাতে মানে যে ভেরিফিকেশনের গতি সেটার উপরে ডিপেন্ড করে। ধরুন আপনার এলাকাতে 2-4 জন রয়েছে যারা খুব স্পিডে কিন্তু ভেরিফিকেশন করে, সেক্ষেত্রে আপনি তাড়াতাড়ি ডাক পাবেন। ধরুন এমন লুজার রয়েছে যারা কিন্তু মাসে 2-3টা ভেরিফিকেশন করে, সেক্ষেত্রে অনেকটা টাইম কিন্তু আপনাদের লেগে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। কাজের উপর ভিত্তি করে কিন্তু আপনাদের ডাক পড়তে পারে বা ভেরিফিকেশনের জন্য যে সময় সেটা কিন্তু লাগতে পারে। এবার যদি আমরা দেখি যে সিএ ক্যাম্প কোথায় কোথায় বসে, এটা কিন্তু আমিও জানি না, আপনারাও জানেন না। খোঁজ নিতে হবে আপনাদের এলাকাতে কবে কোথায় বসবে। আপনাদের যে নেতামন্ত্রী রয়েছে তাদের কাছে যোগাযোগ রাখতে হবে যে কবে কোথায় বসবে আমাদের জানাবেন, বা যখন বসে যাবে তখন কিন্তু আপনারা খোঁজ নিতে পারেন, বা অন্য কোনো ডিস্ট্রিক্টে বসেছে সেখানে গিয়ে জানতে পারেন যে পরবর্তী ডিস্ট্রিক্টগুলোতে কবে কবে বসবে। তারপরে আমরা পরবর্তী কোশ্চেন দেখব যে যারা 2014 সালের আগে এসেছে ভারতে, কিন্তু ভারতের কোনো ডকুমেন্ট নাই, আছে শুধু পঞ্চায়েত বললে হবে না, আছে পঞ্চায়েতের কোনো কাগজপত্র হয়তো রয়েছে, তো সেটা থাকলেও হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তী কোশ্চেন, যারা 2014 সালের পরে এসেছে তারা কি হিন্দু হয়েও নাগরিকত্ব পাওয়ার যোগ্য না? তাদের জন্য কি সরকার কিছুই করবে না? অর্থাৎ 2014 সালের পরে আসলে আপনার হিন্দু হয়েও যোগ্য না এটা বলছে, কিন্তু কিছু করার নেই। একটা নিয়ম বের করেছে, সেই নিয়মের কাট অফ ডেট দিয়েছে, সেই কাট অফ ডেটের মধ্যে পড়লেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। না হলে তো একটা উপায় রয়েছে এলটিভি ভিসা, সেই এলটিভি ভিসার মাধ্যমে আপনারা থাকতে পারেন। তারপরে দাদা, অ্যাপ্লিকেশনে এন্ট্রি ডেট 2 জায়গায় 2 রকম হয়েছে, এটা কি কোনো প্রবলেম হবে? এখন তো অ্যাপ্লিকেশন এডিট হচ্ছে না, অর্থাৎ সিএ আবেদন করতে গিয়ে ইন্ডিয়াতে এন্ট্রি ডেট 2 জায়গায় 2 রকম হয়ে গেছে। আশা করি প্রবলেম হবে, 2 জায়গায় একই ডেট আপনাকে দিতে হতো, তো কোনো প্রবলেম নেই, আপনারা কিন্তু সেটা মডিফাই করতে পারবেন। এখন এডিট না করতে পারলেও আপনাকে হয়তো ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে হবে। যখন সেটা রিজেক্টেড পাবে, বা যখন রিজেক্টেড পাবে তখন আপনাকে এডিট অপশন কিন্তু অবশ্যই দেবে। পরবর্তী কোশ্চেন দেখি, দাদা মালদা থেকে বলছি, হেল্পলাইন নাম্বার দিন, কোথায় কি করব? আমার বাবা 1972 সালে ভারতে আসছে আর 1987 সালের ভোটার তালিকায় নাম রয়েছে ধর্মীয় হিন্দু। তাহলে আপনার কোনো প্রবলেম নেই, আপনি সিএতে আরামসে আবেদন করতে পারবেন। আপনি একটু যে কোনো একটা ভালো অ্যাডভোকেট ধরে অ্যাফিডেভিটগুলো বানিয়ে আপনারা কিন্তু আবেদনটা সম্পূর্ণ করতে পারবেন। সাপ কথা, সব হিন্দুরা থাকবে, এটাই তো মনে হচ্ছে যে যত সব হিন্দু রয়েছে যারা 2014 সালে পরে এসেছে তারাও হয়তো ভারতে থাকার একটা চান্সেস পাবে। এবার পরবর্তীতে দেখা যাক সেটা আসলেও সত্যি হচ্ছে কিনা। পরবর্তী কোশ্চেন যদি আমরা দেখি, এখানে করা হয়েছে যে আমরা 1974 সালে ভারতবর্ষের এসি বাংলাদেশ থেকে, আচ্ছা মানে 1974 সালে ভারতবর্ষে আসে বাংলাদেশ থেকে, কিন্তু আমাদের কোনো ডকুমেন্ট নেই, তাহলে আমাদের ক্ষেত্রে সিএ কিভাবে প্রযোজ্য হবে সেই ব্যাপারটা যদি কিছু বলতেন। দেখুন, যারা 1974 সালে এসেছেন
এবার এসে আপনাদের কোনো রকম বাংলাদেশি ডকুমেন্টস নেই, এটা আপনাদের প্রবলেম নয়, এরকম অনেকের রয়েছে। তো সেক্ষেত্রে কী করণীয় সেটা কিন্তু আমি আপনাদের বলেছি। আপাতত আপনারা আবেদন করতে পারবেন না, পরবর্তীতে যদি কোনো এফিডেভিট, কোনো সেলফ ডিক্লারেশন, কোনো ডিক্লারেশনের মাধ্যমে আবেদন করা যায় সেটা আমি জানাবো এবং ভিডিওর মাধ্যমেই কিন্তু জানিয়ে দেবো। তো আপাতত আপনারা আবেদন করতে পারবেন না সিএতে, এটাই কিন্তু ধরে রাখুন। তো আপনারা লং টার্ম ভিসার মাধ্যমে কিন্তু রেসিডেন্ট হয়ে থাকতে পারেন। আর না হলে পরবর্তীতে যদি কোনো কিছু করা হয়, ধরুন যারা ডকুমেন্টস নেই বা বাংলাদেশের ডকুমেন্ট আনতে পারেনি, তাদের শুধুমাত্র হিন্দু ধর্মের বা বৌদ্ধ ধর্মের বা পার্সি ধর্মের যে প্রমাণ সেটা দিতে পারলেই তারা নাগরিকত্ব পাবে, সেরকম যদি কোনো আপডেট আসে সেটা নিয়েও আমি ভিডিও বানিয়ে দেবো। সেই ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে এনেবল করে রাখবেন। তাতে করে কী হবে, যখনই আমি সেই ভিডিওগুলো বানাবো সেটার নোটিফিকেশন কিন্তু আপনাদের মোবাইলে চলে যাবে। পরবর্তী কোশ্চেন, বাংলাদেশের কোনো কাগজ ছাড়া সিএ লাগু করতে হবে, না হলে অনেক সনাতনী ক্ষতি হবে। অবশ্যই যদি ডকুমেন্ট ছাড়া সিএ লাগু করে তাহলে তো সকলেই পেয়ে যাবে, কিন্তু সেটা হয়তো করা হবে না, কিন্তু কিছু নিয়ম করা হবে। সেই নিয়ম অনুযায়ী কিন্তু আপনারা সিএতে আবেদন হয়তো করতে পারবেন, যারা হিন্দু রয়েছেন, বুদ্ধিস্ট রয়েছেন, পার্সি রয়েছেন, খ্রিস্টান রয়েছেন, টোটাল 6টি সম্প্রদায়। আচ্ছা, কোথায় ক্যাম্প হয়েছে বলেন, কোন উকিল বাবু কাজ করেন জানা থাকলে, এগুলো আমার জানা নেই, আপনারা নিজেরা করে নেবেন, খুঁজে নেবেন, কারণ কোন উকিল কাজ করে না করে আমি আপনাদের বলতে যাবো না, আপনারা নিজেরা খুঁজে নেবেন। তো দেখুন এখানে দাদা 2013 সালে এসেছি, 2015 সালে প্যান কার্ড আছে, এফিডেভিট করে ডিক্লারেশন দিয়ে এটি এন্ট্রি ডেট করা যাবে কি? দেখুন 13 সালে এসেছেন, 13 সালের কিছু না কিছু আপনাদের প্রমাণ লাগবে, বাড়ি ভাড়া নিয়েছিলেন বা অন্য কিছু, যে কোনো কিছু যদি থাকে সেটা দিয়ে হয়ে যাবে। এবং 2015 সালের যে প্যান কার্ড সেটা কিন্তু আপনার কার্যকর হবে না, বা সেটাকে কিন্তু আপনার এন্ট্রি ডেট ধরা হবে না, বা এফিডেভিটের মাধ্যমে আপনি কিন্তু এটা কাটতে পারেন না। কারণ আপনি বলবেন আপনি 2013 সালে এসেছেন, সেটার প্রমাণ কি? আপনি এফিডেভিট করে 2015টাকে বলবেন 13 করে দিতে, এটা অবশ্যই হবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে ওই দেশের বাবার জমির দলিলের জেরক্স থাকলে হবে, একদম হবে, জেরক্স থাক, ছবি তোলা থাক, ফটো যাই থাকুক না কেন, যদি থাকে তাহলেই হয়ে যাবে। আপনাদের কাছে আছে, এটা তো অনেক ভাগ্যের ব্যাপার, কারণ অনেকের কাছে নেই। আপনার কাছে জেরক্স আছে, এটা অনেক ভালো, আপনার মোবাইলে থাকুক বা যেখানে থাকুক বা জেরক্স করা থাকুক, সেটা কিন্তু কার্যকরী হবে, আপনি কিন্তু সেটা দিয়ে ভেরিফিকেশন করতে পারবেন। পরবর্তী কোশ্চেন যদি আমরা দেখি, পরবর্তী কোশ্চেন এখানে করা হয়েছে, যখন বাংলাদেশ অত্যাচার হতো ধর্মীয় উত্তরণের কারণে, উত্তরণের কারণ বা এখানে মানে অত্যাচারের কারণ ছিল, এখন সেই জিনিসটা তো আর নাই, তাহলে কি দরকার? মানে দেখুন বাংলাদেশে আগেও ছিল, এখনও আছে, আর ফিউচারও থাকবে, এটা আমি বলছি না। আপনারা 2-3 দিন আগের ঘটনা, একটা মেয়েকে 3 জনে মিলে ডট করে মেরে দিয়েছে, তারপরে একজনকে কুপিয়ে মারা হয়েছে হিন্দু হওয়ার কারণে, এগুলো আপনারা হয়তো দেখেছেন, এগুলো বলার কিছু নেই। নিউজ যারা ফলো করেন তারা প্রতিনিয়ত দেখেন যে প্রথম থেকে শেষ পর্যন্ত এখনও অবধি যারা সংখ্যালঘু রয়েছে বাংলাদেশে, তারা কিন্তু ধর্মীয় কারণে, উৎপীড়নের কারণে তারা বাংলাদেশ থেকে তো আসছে, এবং ফিউচারেও কিন্তু এরকম অত্যাচার হতেই থাকবে। আপনারা হয়তো দেখছেন, প্রতিনিয়ত খবর আপনারা লক্ষ্য করবেন, দেখবেন কিন্তু এগুলো খবর আসেই। পরবর্তী কোশ্চেন যদি আমরা দেখি যে, দাদা আপনার সাথে কথা বলতে চাই, আমি কিভাবে যোগাযোগ করতে পারি? আপনাদের বলেছি, হোয়াটসঅ্যাপের মাধ্যমে করতে পারেন, টেলিগ্রামের মাধ্যমে করতে পারেন, কমেন্টের মাধ্যমে করতে পারেন, মেলের মাধ্যমে করতে পারেন, আপনারা যেটা করবেন। এবার যদি আপনার ভয়েসে কথা বলার ইচ্ছা হয়, সেটা সম্ভব নয়, আপনি ভয়েস মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে, সেই ভয়েস মেসেজে আপনার শুনে সেটার রিপ্লাই কিন্তু দিয়ে দেওয়া হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। পাড়ায় পাড়ায় ক্যাম্প হলে খুবই ভালো হবে। অবশ্যই পাড়ায় পাড়ায় ক্যাম্প করার কথা বলা হচ্ছে, পাড়ায় পাড়ায় না, জেলায় জেলায়। তো যাই হোক, সেটা হচ্ছে, অলরেডি হচ্ছে, আপনারা দেখুন নদিয়া জেলায় হচ্ছে, তারপরে আরও অন্যান্য বালুরঘাট জেলায় হয়ে গেল, আরও অন্যান্য জেলাগুলোতে কিন্তু হচ্ছে, সাউথের থেকে বেশিরভাগ। তো তারপরে কোশ্চেন যদি আমরা দেখি এখানে, দাদা সরকারের এই সিদ্ধান্তটা মেনে নিতে পারলাম না, আমি ভারতে, আমাকে কেউ চিনে না, জানে না, কেউ আমার জন্য দায়িত্ব কেন নেবে, এবং কেউ আত্মীয় থাকলেও আমার জন্য দায়িত্ব তো নেওয়ার কেউ সিদ্ধান্ত নেবে না। অর্থাৎ দেখুন, লং টার্ম ভিসার কথা হয়তো আপনারা বলছেন যে একজনকে দায়িত্ব নিতে হয়, তো না নিলে আপনারা কিন্তু লং টার্ম ভিসা পাবেনও না, কারণ আপনাকে সরকার চেনে না। যদি আপনার কেউ চেনে, আপনার দায়িত্ব যদি কেউ নেয়, তাহলে সরকার কিন্তু আপনাকে বিশ্বাস করবে, এটাই হচ্ছে মূল কথা। পরবর্তী কোশ্চেন যদি আমরা দেখি, পরবর্তী কোশ্চেন এখানে করা হয়েছে, দাদা এটা কেমন কথা হলো, 2014 সালের মধ্যে যারা এসেছে তারা শরণার্থী, আর যারা 2014 সালের পরে এসেছে তারা শরণার্থী না, তারা কি? যাই হোক, আমি আপনাদের বলি, একটা ডেট রয়েছে, সেই ডেট অনুযায়ী যারা আসছেন তারা তো নাগরিকত্ব পাচ্ছেন, তাদের কোনো প্রবলেম নেই, কিন্তু সেই ডেটের পরে আসলে অবশ্যই আপনারাও শরণার্থী, কিন্তু এটার একটা নিয়ম রয়েছে, যে সার্কুলার অনুযায়ী যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী কিন্তু আপনাদের আবেদনটা করতে হবে। যদি দেখেন যে 2014 সালের পরে এসেছেন, তাহলে যে মানে উপায় রয়েছে নাগরিকত্বের পাওয়ার বা রেসিডেন্ট হওয়ার, সেই উপায় কিন্তু আপনাদের নিতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। পরবর্তী কোশ্চেন হচ্ছে, দাদা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দয়া করে দিন, একটু উপকার করুন। আচ্ছা, হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা দেখবেন ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, গ্রুপ লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে আপনারা সরাসরি কিন্তু যুক্ত হতে পারেন।
দাদা আমি ত্রিপুরা থেকে বলছি, একটু কথা বলতে চাই। একদম সেম বললাম যে ইমেল আইডি, তারপরে টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে আপনারা মেসেজ করতে পারেন। তারপরে কোশ্চিন, আমার বাবার 1955 সালের দলিল আছে, তবে আমরা সবাই এখানে থাকতাম না, আমি পরে বাংলাদেশ থেকে এসেছি, তবে 2014 আগে, তাহলে আমি কি করতে পারবো সিএ? করতে হবে সিএ, একদম করতে হবে। আর যদি করতেও হয় তাহলে ওই আমার ওই দলিল দেখালে কি হবে? একদম হবে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, পরবর্তী কোশ্চিনে আমরা চলে যাব। পরবর্তী ডকুমেন্ট তো দেখাতে হবেই, আপনি ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে এসেছেন, না চুরি ডাকাতি করতে এসেছেন, না মার্ডার করে এসেছেন, সেটা তো দেখতে হবে। যদি ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে আসেন তাহলে নাগরিকত্ব পাবেন, এটাই বলা হয়েছে। যে সত্যি অনেকে তো মার্ডার করেও আসতে পারে, অনেকে তো অন্য চুরি ডাকাতি করতেও আসতে পারে, সেক্ষেত্রে আপনি ধর্মীয় উৎপীড়নের কারণেই এসেছেন, অত্যাচারিত হয়ে এসেছেন, সেটা কিন্তু অবশ্যই আপনাকে ডিক্লারেশন দিতে হবে, তারপরেই কিন্তু আপনি নাগরিকত্ব পাবেন বা তারপরে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। তারপরে এখানে বলা হয়েছে, আরে বাবা খুবই আশ্চর্যের ব্যাপার, একজন বাঙালি উদ্বাস্তু পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান ছাড়া কি অন্য কোনো দেশ থেকে আসবে? তাহলে কেন বাংলাদেশের কাগজ লাগবে? দেখুন, আপনারা ম্যাক্সিমাম বাংলাদেশের কথাই হবে, কারণ বাংলাদেশ থেকেই ম্যাক্সিমাম মানুষ এসেছে। এমন নয় যে পাকিস্তান বা আফগানিস্তান থেকে আসেনি, পাকিস্তান এবং আফগানিস্তান থেকেও এসেছে, কিন্তু 90% যদি আপনারা দেখেন তাহলে বাংলাদেশ থেকে এসেছে। সেক্ষেত্রে বাংলাদেশের ডকুমেন্টের কথা বলা হয়েছে। আপনি যদি আফগানিস্তান থেকে এসে থাকেন তাহলে আপনার আফগানিস্তানের ডকুমেন্টস লাগবে, যদি আপনি পাকিস্তান থেকে এসে থাকেন তাহলে আপনার পাকিস্তানের ডকুমেন্টস লাগবে, এটাই কিন্তু বলা হয়েছে। আপনি আগে যে দেশে ছিলেন সেই দেশের ডকুমেন্টস লাগবে। এবার আপনার কোন দেশ ছিল সেটা আপনিও জানেন। বাংলাদেশের বলা হচ্ছে এই কারণেই, কারণ বাংলাদেশ থেকেই ম্যাক্সিমাম মানুষ এসেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তী কোশ্চেন, ডেট অফ বার্থ আলাদা বাংলাদেশের ডকুমেন্টে, খুব টেনশনে আছি, ঘুম আসছে না, কেউ কি হেল্প করবেন আমাকে? আচ্ছা, এখানে নটা রিপ্লাই দিয়েছে, আমি রিপ্লাইগুলো আর দেখিনি। তো এখানে আপনার ডেট অফ বার্থ আলাদা রয়েছে, কোনো প্রবলেম নেই, আপনার কাছে ডকুমেন্টস রয়েছে, এটাই আপনি ভাগ্যবান। ডকুমেন্টসে যদি নামের একটু স্পেলিং এদিক ওদিক থাকে সেটাও প্রবলেম নেই, মেজর প্রবলেম যদি না থাকে, মাইনর প্রবলেমে কোনো প্রবলেম হবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তী কোশ্চেন আপনারা দেখতে পাচ্ছেন, মল্লিকা সুমেত, আমাদের যে রাধাকৃষ্ণন করেছে, সেই রাধাকৃষ্ণের যে হিরো হিরোইন, সেই নামে কমেন্ট করেছে। কি করেছে? দাদা, এলটিভি ভিসাতে ইন্ডিয়াতে থাকার সময় আমি কি বাংলাদেশে যাতায়াত করা যাবে, নাকি ইন্ডিয়াতে একটানা থাকতে হবে? না, এলটিভি ভিসা করলে আপনি লং টার্মের জন্য এখানে পেয়ে গেলেন ভিসা ইন্ডিয়াতে। আপনার যদি মনে হয় আপনি বাংলাদেশ দেবেন, আপনি কিন্তু যেতে পারবেন, আসতেও পারবেন। কারণ বিশেষ করে আমি বলি, আমাদের কিছু স্যার রয়েছে, টেরার স্যার, যারা দুবাইতে থাকেন, তারা কিন্তু সেখানকার মানে রেসিডেন্টাল যে কি সার্টিফিকেট, ইমিগ্রেশন কি ইমিগ্রেন্টস কি কার্ড করতে হয়, সেই কার্ড করেছে। তারা তো ইন্ডিয়াতে আসে, ব্যাঙ্গালোরে থাকে, কখনো কখনো আমাদের পাশে রয়েছে তারা, সেখানেও গ্রামের বাড়িতেও আসে। তো তারা মানে আসে যায় এরকম করতে থাকে। আপনাকে যে ওখানেই থাকতে হবে এমন নয়, কিন্তু হ্যাঁ, আপনি গিয়ে ধরুন একটা লিমিট রয়েছে, ধরুন 6 মাস আপনি থাকতে পারেন না। যদি 6 মাস থাকেন সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। এই বিষয়টা আমার অতটা ক্লিয়ার নেই, আপনারা একটু আরও গুগল করবেন, চ্যাট জিপিটি, গুগল এআই, অ্যাপেল ইন্টেলিজেন্সকে জিজ্ঞেস করবেন, তারা কিন্তু বলে দেবে, বা যে কোনো অ্যাডভোকেটের কাছে একটু হেল্প নিয়ে নিতে পারেন। কিন্তু আমার মনে হয় যে আপনারা আসা যাওয়া করতে পারবেন, কোনো প্রবলেম কিন্তু হবে না। কারণ আমার দাদুরা কী করতো, যখন মানে ভাগ হয়ে যায় পূর্ব পাকিস্তান আর ইন্ডিয়া, ভারত, তখন কিন্তু তাদের ছিল, পাসপোর্ট ছিল, সেই পাসপোর্ট ইউজ করে পূর্ব পাকিস্তানে যেত, তখন বাংলাদেশ ছিল না। তখন ওই সেখানে গিয়ে যে জমি জায়গা ছিল সেগুলোর যে চাষবাস বা যে কাজ করতে হতো সেগুলো করতো, তারপর কিন্তু আবার ফিরে আসতো। তো আশা করি এলটিভি ভিসা থাকলে ইন্ডিয়া থেকে বাংলাদেশ আপনি যদি যেতে চান অবশ্যই যেতে পারবেন, কিন্তু একটা হয়তো নির্দিষ্ট সময় থাকবে। ধরুন আপনি এলটিভি ভিসা এখানে অ্যাপ্লাই করে আপনি বাংলাদেশেই থাকছেন, মানে খুব চালাক আপনি, যে 5 বছর এখানে মানে এলটিভি ভিসা হলো, আবার আপনি এক্সটেন্ড করে আবার এখানে মানে আপনার অস্তিত্ব ইন্ডিয়াতে দেখাচ্ছেন, কিন্তু আপনি বসে থাকছেন বাংলাদেশে, এরকম করলে কিন্তু আবার হবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা আমার বেসিক ধারণা থেকে বললাম, এরপরে আপনারা কিন্তু অ্যাডভোকেট থ্রু থেকে একটু বেশি ডিটেলসে জানতে পারেন। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে যদি আমরা চলে যাই, পরবর্তী কোশ্চেন করা হয়েছে, দাদা নমস্কার, আমি বাংলাদেশ থেকে মতুয়া ধর্ম নিয়ে মুসলমানদের সাথে মারামারি করে পালিয়ে ভারতে 2004 সালে চলে আসছি। আমি বাংলাদেশে গেলে মেরে দেবে, এবং এখন আবেদন করতে চাই, কি কাগজ লাগবে? বাংলার ভোটার কার্ড ও ভারতের আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, মতুয়া কার্ড আছে। খুবই ভালো, আপনার এগুলো কার্ড আছে, আপনি আবেদন করতে পারবেন। 2004 সালে যে ভারতে এসেছেন সেটার কিন্তু প্রমাণ লাগবে। আর আপনি যে মারামারি করে চলে আসেন, এই ব্যাপারটা একটু ক্রিটিক্যাল। আপনি মার্ডার করে আসছেন কিনা, সেই যদি আপনার নামে কোনো কেস ফেস থাকে সেক্ষেত্রে হয়তো প্রবলেম হলেও হতে পারে, আমার এই বিষয়টা জানা নেই। আপনারা একটু ভালো অ্যাডভোকেট ধরে, যারা এই সিএতে আবেদন করায় তাদের সাথে, বা ধর্মীয় যে মতুয়া মহাসংঘ রয়েছে তাদের সাথে আলোচনা করে আপনি আবেদন করবেন। তারপরে কোশ্চেন যদি আমরা দেখি, আচ্ছা দাদা, এই সিএ কি 2014 সালের আগে যারা এসেছে তাদের জন্যই, নাকি পরে যারা এসেছে তাদের জন্য? না, শুধুমাত্র 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যারা ইন্ডিয়ায় প্রবেশ করেছে তাদের জন্যই কিন্তু এই সিএ।
পরের জন্য কিন্তু নয়। পরের জন্য যদি পরবর্তীতে কোনো আইন আবার আনা হয় সেটাও কিন্তু আমি আপনাদের জানিয়ে দেবো। তারপরে কোশ্চেন, দাদা আমার বাবা 2002 সালের ভোটার লিস্ট আছে, আমার কোনো ডকুমেন্ট নাই, আমার বাবার ভোটার লিস্ট দিলে হবে কি, একটু দয়া করে জানাবেন। অনেকক্ষণ ধরে পড়ছি তো এখন বাংলা লেখাগুলোই পড়তে পারছি না, এরকম হয়ে যাচ্ছে। তো এখানে বলছে হ্যাঁ অবশ্যই আপনার বাবার নাম যদি থাকে তাহলে কিন্তু আপনাদের হয়ে যাবে, কিন্তু আপনারও একটা ডকুমেন্ট লাগবে, আপনার আইডি প্রুফের জন্য যে কোনো একটা ডকুমেন্ট দিতে হবে। তারপরে কোশ্চেন যদি আমরা দেখি, দাদা আমার মায়ের ভোটার কার্ড পুরনো কার্ডকে নতুন করে কিভাবে বানাতে হবে, ডাব্লুবি লেখা আছে, যখন খুলছে না, ডাব্লুবি এত দিয়ে এই যে এরকম আছে, এটা কিভাবে লগ ইন করতে হবে। যে কোনো বিএলের হেল্প নিন, আপনারা ডিজিটাল করে দেবে। ডাব্লুবি থেকে আপনারা দেখবেন নতুন যে নাম্বার আসে সেই নাম্বার কিন্তু চলে আসবে, XY এরকম কিছু থাকে, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। আমরা যদি পরবর্তী কোশ্চেনে চলে যাই, আমি যে ভারতে 1950 পর থেকে 2014 মধ্যে আসছি তার প্রমাণ তো দিতে হবে, সেটার প্রমাণ দিতে গেলে কী ডকুমেন্ট দেখাতে হবে জানাবেন প্লিজ। আপনার কাছে যা ডকুমেন্টস আছে তাই হবে, যে কোনো একটা ডকুমেন্টস থাকলে হয়ে যাবে। অনেক ডকুমেন্টের কথা বলেছে, যেটা আপনার কাছে অ্যাভেলেবেল রয়েছে সেটা দিয়েই হয়ে যাবে, শুধুমাত্র সেটা যেন কোনো একটা অথরাইজ মনে করুন যে গভর্নমেন্টের থ্রুতে হতে পারে, প্রাইভেট সেক্টরের হতে পারে, সেটা যেন একটা নির্ভুল ডকুমেন্ট হয়ে থাকে। ধরুন কোনো সংস্থা বানিয়ে দিচ্ছে যেটা অথরাইজ নয়, নন অথরাইজ, সেক্ষেত্রে হবে না। এমন কোনো সংস্থা লাগবে যেটা রেজিস্টার, যেটা অথরাইজ রয়েছে, যেটার ভ্যালু রয়েছে, মূল্য রয়েছে। দেখুন 1947 পর ভারতে কোনো ব্যক্তি ছিলেন তার প্রমাণ দিতে হবে না, অবশ্যই যারা পরে এসেছেন তাদের প্রমাণ তো দিতেই হবে, কত সালে এসেছেন সেটার জন্য একটা ডকুমেন্ট আপনাকে সাবমিট করতেই হবে। তারপরে কোশ্চেন বলছে, আমাদের বাড়িতে 5 জন সদস্য, 1955 সালের জরিপে সবার নাম ঠিক আছে, কিন্তু 2002 সালের লিস্টে দুজনার অল্প ভুল হয়েছে, আর আমার নাম স্মৃতি এসেছে সীতা, কিন্তু বাবার নাম ঠিক আছে। সে নামের ভুলে অল্প জন্য কোনো প্রবলেম নেই, আপনাদের ভোটার কার্ড নাম্বারটার থ্রুতে আপনাদের কিন্তু আগের যে ডিটেলস সেগুলো কিন্তু পেয়ে যাবে নির্বাচন কমিশন। আশা করি আপনারা বুঝতে পারছেন, সেটাতে কোনো প্রবলেম হবে না। পরের কোশ্চেন যদি আমরা দেখি, অনেকের এপিক নম্বর নাই, সেক্ষেত্রে কি হবে 2002 সালের ভোটার তালিকায়? ধরুন 2002 সালের ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কিন্তু এপিক নাম্বার নেই, কোনো প্রবলেম নেই, তাদের কাছে নির্বাচন কমিশনের কাছে ঠিক আছে, কারণ না ওদের কাছে অ্যাভেলেবেল নেই, দেয়নি, তো আপনার নাম তো রয়েছে, এবার সেই নামের ভিত্তিতে আপনাকে কিন্তু দেওয়া হবে। কিন্তু সেটাও দেখার বিষয়, সেই নামে আরও ব্যক্তি থাকতে পারে, তাহলে আপনার না সেই ব্যক্তির সেটা বুঝবে কী হবে, সেটা কীভাবে ভেরিফিকেশন হবে। বা নির্বাচন কমিশনের কাছে অবশ্যই কিন্তু এপিক নাম্বার থাকার কথা, না হলে শুধুমাত্র নাম প্রকাশ করবে না। যদি এরকম করেও থাকে তাহলে সেটার দায়িত্ব তারা নেবে, 2003 সালের ভিত্তিতে হয়তো দিতে পারে, সেটা পরবর্তীতে আমরা দেখব। ইজ দেয়ার এনি ইয়ার মেনশনস অন দ্য পাসপোর্ট, এই যে পাসপোর্ট আপনাদের দিতে হবে এসআইআর ভেরিফিকেশন ক্ষেত্রে, সেক্ষেত্রে কোনো ইয়ার কিন্তু মেনশন নেই, পাসপোর্ট দিলেই কিন্তু হয়ে যাবে। তারপরে কোশ্চেন করা হয়েছে, আমার 2002 সালে ভোটার লিস্টে নাম আছে, 2010 সালে ট্রান্সফার হই এবং নতুন এপিক নম্বর দিয়ে ভোটার কার্ড পাই, আগের নম্বর নেই, এক্ষেত্রে কি হবে অবশ্যই জানবেন। কোনো প্রবলেম নেই, কোনো কিচ্ছু হবে না, আপনার ভোটার নাম্বার চেঞ্জ হলো কোনো ব্যাপার নেই, আপনার 2002 সালে যে ভোটার লিস্টের নাম রয়েছে সেই নাম্বার আর বর্তমানে আপনার যে ডেটা রয়েছে ডিজিটাল নাম্বার সেটাও সেম, খালি নাম্বার দেখতে ডিজিটগুলো আলাদা, কিন্তু এগুলো রেকর্ড কিন্তু একই রয়েছে। আপনার এই নাম্বারের থ্রুতে ওই নাম্বার বের করা যাবে, আপনার ওই নাম্বারের থ্রুতে আপনার এই নাম্বার কিন্তু বের করা যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব, আমরা ভোটার তালিকা পাচ্ছেন না, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা সরাসরি ক্লিক করে বুথ ওয়াইজ কিন্তু আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, তারপরে যদি দেখি পরবর্তী কোশ্চেন, দাদা আমরা 1991 সালে বাংলাদেশ থেকে এসেছি, কিন্তু 2002 সালে ভোটার নাম নেই, আমাদের কি হবে? তো আপনাদের ডকুমেন্টসগুলো দিয়ে ভেরিফিকেশন করতে হবে 2002 সালে যাতে নেই, এটাই আমাদের লাস্ট কোশ্চেন ছিল, বেঁচে গেছি আর নেই, বাপরে অনেকক্ষণ ধরে বকবক করলাম। যাই হোক, আপনারা হয়তো আশা করি বুঝতে পারছেন, আপনাদের যত রকম কোশ্চেন ছিল আমি হয়তো কভার করে দিয়েছি। এরপরেও যদি আপনাদের মনে হয় যে আপনাদের কোনো কোশ্চেন বাদ পড়ে গেছে, আপনারা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। তাছাড়া কিন্তু আপনারা আমাদের যে ওয়েবসাইট রয়েছে yobong.in, সেটা কিন্তু গুগলে সার্চ করে আপনারা আসতে পারেন। এই ওয়েবসাইটে প্রতিনিয়ত কিন্তু আপডেট আমরা দিতে থাকি। এখানে দেখবেন কিছু পোস্ট রয়েছে 2002 সালের ভোটার লিস্ট, যেই ভোটার লিস্টের নামগুলো ছিল না ডিস্ট্রিক্ট ওয়াইজ সেগুলো রয়েছে। তারপরে দেখুন এখানে সিএ হিন্দুত্বের সার্টিফিকেট, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কোন ডিস্ট্রিক্টে কোথায় দেওয়া হচ্ছে, এখানে কিন্তু দেখুন অ্যাড্রেস সহ কিন্তু বলা আছে, এখানে পরিষ্কার বলা আছে কোথায় কোথায়, এবং ওয়েবসাইট থাকলে তাদের ওয়েবসাইট, মোবাইল নাম্বার থাকলে দেখুন মোবাইল নাম্বার, সমস্ত কিছু কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে। তারপর দেখুন সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই এই পোস্টগুলো দেখে কোথায় কোথায় দেওয়া হচ্ছে, কোথায় কোথায় দেওয়া হচ্ছে না আপনারা কিন্তু নিজেরাও জানতে পারেন। তাছাড়া সবার লাস্টে যদি আপনারা দেখেন এখানে কন্ট্যাক্ট আস একটা পেজ রয়েছে, কন্ট্যাক্ট আসে পেজ ক্লিক করলে ইমেল আইডিতে আপনারা নির্দ্বিধায় কিন্তু ইমেল করতে পারেন।
তাহলে কী হবে, আপনারা তৎক্ষণাৎ কিন্তু আপনাদের যে কোশ্চেনের রিপ্লাই সেটা কিন্তু পেয়ে যাবেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, অনেকক্ষণ সময় আপনাদের নিয়ে নিয়েছি, আশা করি আপনাদের কোনো আর কোশ্চেন থাকার কথা নেই। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন, পরবর্তী ভিডিওতে আবার আপনারা কিন্তু আপনাদের কমেন্টের রিপ্লাই পেয়ে যাবেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।